গাংস্টার নাইমুল হকের সামনে কয়েকটা লাশ, সাদা পোশাকে মোড়া। সেই লাশের মধ্যে আছে তার একমাত্র আদরের ভাই আইমুল হক। ভাইয়ের লাশ দেখে নাইমুল হক রেগে লাল হয়ে ডেভিল কিং এসকের উদ্দেশ্যে বলল, ডেভিল কিং এসকে, তুই খুব বড় ভুল করেছিস। তুই আমার আদরের ভাইকে আমার থেকে কেড়ে নিয়ে, তাই আমার ভাইয়ের বদলা নিতে আমি আসছি খুব শীঘ্রই তোর দুনিয়ায়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, তারপর দেখা হচ্ছে তোর সঙ্গে আমার। ডেভিল কিং এসকে ডাক দেয় তার একজন লোককে। ডেভিল কিং এর আওয়াজ পেয়ে একটা ছেলে দৌড়ে এসে বলল, বস আমাকে ডাকছেন? তোকে কতবার বলেছি তুই আমাকে বস আর আপনি বলবি না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, সেটা কেন বলে যাস? কিন্তু কোনো কিন্তু নয়। এরপর যদি আমাকে বস বলিস তাহলে তোর সঙ্গে কথা বলবো না। ওকে ওকে, আর রাগ করতে হবে না। 2 মাস পর আমাদের গল্পের নায়িকা ইসরাত জাহান মুক্তা, সে ঘুমের দেশে বিরাজমান। এমন সময় তার আদরের বোন মিতুমণি মিতু এসে মুক্তার গায়ে 1 মগ পানি ঢেলে দেয়। শীতের সকালে 1 মগ পানির জ্বালায় মুক্তার ঘুম ভেঙে যায়। সে রাগে গচগচ করতে করতে মিতুর উপর চিল্লায়, ওই পিচ্ছি, তোর সকাল সকাল বকা না শুনলে হয় না? আমাকে জ্বালিয়ে তুই কি পাস? পাগলি, খেমরি, পেতনি। আপি, তুই আমাকে এসব বলতে পারছিস? আমি না তোর আদরের ছোট বোন। আহারে, আদরের ছোট সুইট বোন, আমার গায়ে এই সকাল সকাল ঠান্ডা পানি দিতে তোর দয়া হলো না? এই প্রচণ্ড শীতে তুই পারলি কি করে আমার গায়ে পানি দিতে? তুই তো জানিস আমি শীতে পানি কত ভয় পাই। আর একদিন যদি তুই আমার গায়ে পানি দিস তবে সেই দিন তোর কি হবে সেটা তুই ভাবতেই পারিস না পিচ্ছি। সরি আপি, আর কখনো হবে না। আর কিছু বলিস না। তুই তো জানিস আম্মু জানলে আমাকে খুব বকা দিবে। তোর যদি আম্মুকে এতই ভয় করিস তবে আমার পিছনে লাগছিস কেন? সরি আপি, আমার সুইট আপি। এবার চল, দেরি হয়ে যাচ্ছে তো। তুই কি ভুলে গিয়েছিস আজ কলেজে কি আছে? ওহ শিট, আমি কি করে ভুলে গেলাম। ও তুই তুই আমাকে আগে উঠাবি না? তুই এই কথা বলছিস? আমি কখন থেকে তোকে ডাকছি, আর তোর কোনো সারা শব্দই ছিল না। তাই তো বাধ্য হয়ে ঠান্ডা পানি দিয়ে তোকে উঠালাম। সরি বনু, আমি বুঝতে পারিনি। অ্যান্ড থ্যাঙ্কস, তোর জন্য উঠতে পারলাম। আমি এখন আসছি, অনেক লেট হয়ে গেল। সময় মতো না পৌঁছলে আমার খবর আছে। ওকে, তুই রেডি হয়ে আয়, আমি স্কুটি বার করছি। ওকে, জলদি বার কর, আমি এক্ষুনি আসছি। মিতু নিচে এসে স্কুটি বার করতে যাবে এমন সময় তার আম্মু বলে ওঠে, মিতুমা, কোথায় যাবি? এখন স্কুটি বার করিস কেন? নাস্তা করবি, আয়। মুক্তা তার মায়ের কথা শুনে তার মাকে বলে, আম্মু এখন খাওয়ার সময় নেই, কলেজে ক্যান্টিনে খেয়ে নেব। না, আমি নাস্তা দিচ্ছি, চুপচাপ ডাইনিং টেবিলে এসে বস। যদি তার অন্যথা হয় তবে তোর খবর আছে। মুক্তা ও মিতু তার আম্মুকে খুব ভয় পায়, তাই বাথরুমের মতন চুপচাপ ডাইনিং টেবিলে বসে যায়। তখনই তার ভাইয়া সোহান এসে বলে, কি মজা, এই হচ্ছে আমার রাগী জল্লাদ বোন। সবার উপর চোটপাট দেখায় কিন্তু আম্মুর কাছে একদম ভেজা বেড়াল হয়ে যায়। ভাই, আচ্ছা আচ্ছা, আর রাগ দেখাতে হবে না, এখন খেয়ে নে, না হলে তোর দেরি হয়ে যাবে। হ্যাঁ আপি, জলদি করো, না হলে নুসরাত আপি। আর বাড়তি কথা বলতে হবে না, চল যাই। মুক্তা ও মিতু রাস্তায় বেরিয়ে পড়ে। মিতু স্কুটি চালাচ্ছে, মুক্তা পেছনে বসে আছে। দুজনে আপন গতিতে চলছে। হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা মারে মুক্তা মিতুর গাড়িতে। একটা 4 চাকার গাড়ি তাদের ভালোবাসার 2 চাকার গাড়িকে ধাক্কা মেরেছে। দেখে মুক্তা রেগে পেছনে ফিরে তাকিয়ে দেখে একটা লাক্সারিয়াস কার। ভেতর থেকে নামছে একটা কিউট হ্যান্ডসাম ছেলে। মুক্তা তাকে মায়া ভরে দেখছে, কিন্তু মিতু রাগে গজগজ করতে করতে ছেলেটার সামনে এসে রেগে বলে, ওই বড় লোকের বিগড়ে যাওয়া বেয়াদব ছেলে, হনুমান, নাইজেরিয়ান বান্দর, ছুঁচা, গিরগিটি, ভাল্লুক। আপনি কি চোখ বাড়িতে রেখে এসেছেন? আপনি দেখেন নাই সামনে একটি স্কুটি চলছে? চোখে কি পট্টি পরে আছেন? দেখতে পাচ্ছেন না? হতুম পেঁচা একটা। মিতু গালিগুলো ছেলেটাকে দিতে দিতে আসছিল। মিতুর গালি শুনে ছেলেটা মিতুর দিকে তাকিয়ে বিভোর হয়ে যায় আর মনে মনে বলে, ওয়াও, কি সুন্দর মেয়ে, আমি তো চোখ সরাতেই পারছি না। এত সুন্দর মেয়ে, এ কি আকাশ থেকে নেমে আসা কোনো পরী? ওইদিকে মিতু গালি দিয়েই যাচ্ছে। দেখে গাড়ি চালাতে পারে না, দিলেন তো গাড়িটাই ধাক্কা মেরে। এখন আমার গাড়িটার কি হবে? ছেলেটা মিতুর কোনো কথাই ধ্যান দিচ্ছে না, সে মিতুর দিকে তাকিয়ে আছে। মিতু আবার বলে, আমি আপনাকে কিছু বলেছি?
আপনি কি না আমাকে দেখিয়ে যাচ্ছেন? হনুমান, বান্দর, পেঁচা, গিরগিটি, খাসি। ওই মেয়ে, এসব কি বলছো তুমি? আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে? আমাকে দেখে কোন দিক দিয়ে নাইজেরিয়ান বান্দর, হনুমান, ভালুক, গিরগিটি মনে হচ্ছে আপনার? ইডিয়েট মেয়ে। ওই, আমাকে একদম ইডিয়েট বলবেন না, আফ্রিকান। ওই ওই, একদম উল্টাপাল্টা নাম দিবেন আমাকে। আমি আল্লাহর সৃষ্টি, বাবা আদমের বংশধর, কোনো হনুমান বা নাইজেরিয়ান বান্দর না, স্টুপিড মেয়ে। ওদের ঝগড়া দেখে মুক্তা বলে, তোরা এবার চুপ করবি? ভাইয়া কিছু মনে করবেন না, ও একটু রাগী, তাই রাগের মাথায় কি বলেছে কিচ্ছুই জানে না। আরে এটা কি বলছেন? ভুলটা তো আমার, আর আপনি এমনভাবে বলছেন। আর উনি আসলে ভুল তো বলেনি। আসলে আমার গাড়ির ব্রেক ফেল, তাই কিভাবে কি হয়ে গেল বুঝলাম না। সরি, আপনাদের কতটা ড্যামেজ হয়েছে বলবেন, আমি টাকা দিয়ে দিচ্ছি। মিতু ছেলেটার কথা শুনে রেগে গিয়ে বলে, আপনি কি নিজেকে আম্বানির নাতি ভাবেন? আপনি কি ভেবেছেন টাকা দিয়ে সব কিনা যায়? যত সব ফাউল লোকজন। আপনি চলো, এইসব হাজারে লোকের সঙ্গে কথা বলে লাভ নেই। কি বললেন আপনি? আমি আজাইরা, আর আপনি কি? আপনি তো একটা চিমকন্ডি, পেতনি, শাকচুন্নি। ওই বান্দর, আমাকে একদম পেতনি শাকচুন্নি বলবেন না, তাহলে আপনার ঘাড়ে উঠে আপনারই ঘাড় মটকাবো। বিড়াল মুখো একটা। অবশ্য বিড়াল মুখো নয়, হ্যান্ডসাম আছে, ঠিক সাউথ হিরোদের মতো, কিন্তু সেটা তো আর এর সামনে বলা যায় না। বিড়াল, ইঁদুর, ছাড় পোকা, উগান্ডাগুলো তো ওনাকে রাগাতেই বলি। মিতুর ভাবনার জগতে ছেদ দিয়ে মুক্তা বলল, ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি ভাবছিস? ভার্সিটি চল, দেরি হচ্ছে তো। মিতু ভাবনার জগৎ থেকে বেরিয়ে ভ্যাবাচাকা খেয়ে বলে, কি হলো? বলছি এবার চল। উনি চলে গেছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? কি? উনি চলে গেলেন আর তুই ওকে যেতে দিলি? তো কি করব? রাস্তায় দাঁড়িয়ে ওনার সঙ্গে যুদ্ধ করব নাকি? চল এখন, পরে ভার্সিটিতে যেতে দেরি হলে তোর ঘাড়ে মটকা ভাঙবো। ওই না না, চল যাই। আমি বাবা কথা শুনতে চাই না। দুজনে ভার্সিটি পৌঁছায়। এমন সময় নীলা এসে মিতুর কাঁধের উপর ভর দিয়ে বলে, এই কুত্তি, তোর এই আসার সময় হলো? তোরা জানিস নুসরাত কখন থেকে তোকে খুঁজছে? সরি রে, আর বলিস না, একটা বান্দরের জন্য দেরি হয়ে গেল। তো বল, নুসরাত আপি কোথায়? আর নুসরাত আপু এর কথা বলিস না, আপি পুরো বোম হয়ে আছে। আর দেরি করিস না, চল যাই, না হলে কি যে কি হবে। বলতে বলতে একজন মুক্তার চুল ধরে টান দিয়ে বলে, ওই কত্তি বরের বোন, তোর এই সময় হলো আসার? তুই আজকের দিনেও দেরি করে আসবি? সরি 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 দোস্ত, প্লিজ রাগ করিস না। হয়েছে, আর নাটক করতে হবে না, এখন চল। তো কোথায় সব সেট আপ? চল তো, গেলেই দেখতে পাবি। ওকে, 1 মিনিট, আমি তো একটা জিনিস আনতেই ভুলে গেছি। আচ্ছা তোরা যা, আমি আসছি। মিতু, চাবিটা দে তো। ও আচ্ছা, হ্যাঁ, জলদি নিয়ে আয়। এনে চাবি। মুক্তা মিতুর থেকে চাবি নিয়ে স্কুটির দিকে ছোটে। মিতু, নুসরত, নীলা ভার্সিটির কমন রুমে যায়। এদিকে মুক্তা স্কুটির কাছে যাওয়ার সময় ধাক্কা খেয়ে পড়ে যায়। পড়ার ফলে চিৎকার করে বলে ওঠে, ওই কে? ওই চিংড়া উগন্ডারে দেখে চলস না? সামনে একটা সুন্দরী রমণী যাইতেছে, তাকে এইভাবে ধাক্কা মারস? চোখে কি নেবা হয়েছে? কচ্ছপ, শিয়াল, হনুমান, বান্দর দেখে চলস না? খচ্চর, বিলাই বান্দর, খাটাস একটা। সরি সরি আপু, আমি খেয়াল করিনি। আপনার লাগেনি তো? ওই শালা হনুমান, তুই দেখে চলস না? আর আমাকে কোন দিক দিয়ে তোর আপু মনে হয়? এরকম একটা সুন্দরী মেয়েকে ধাক্কা মারতে তোর লজ্জা লাগলো না? ওগান্ডা, চোখ কি পেছনে রেখে হাঁটিস? সরি আপু, আসলে ওই চুপ, ইউরোপিয়ান কালা বান্দর, তোর কোনো ক্ষমা নেই। একটা সুন্দরী মেয়েকে ধাক্কা মারলো, অথচ একবার এসে তুলে ধরলো না, আবার আপু বলেই যাচ্ছে। আসলে ম্যাম, আপনার যদি রাগ হয় তাই তুলতে। চুপ কর কুত্তা, একটাও কথা বলবি না। এই বলে মুক্তা উঠে দাঁড়ায় আর ছেলেটার দিকে ভালো করে তাকিয়ে বলে, তুই কে রে? আমি সাজু, এই ভার্সিটির নতুন স্টুডেন্ট। কি? তুই ওই ভার্সিটির স্টুডেন্ট? জি, আমি আজকে এখানে এসেছি। তাই তো বলি, তোকে তো এর আগে এখানে দেখিনি। তোর মতো একটা খ্যাত ছেলে এই ভার্সিটিতে কি করে এসেছিস? মানুষ ভার্সিটিতে কি করতে আসে? তোর তো সাহস মন্দ না, তুই ঘুরে আমাকে প্রশ্ন করছিস। তুই জানিস আমি কে? আমি কি করে জানবো আপনি কে? কথাটা শেষ করার আগে মিতু এসে মুক্তাকে ডাক দিয়ে বলে,
আপি কি রে, তুই এখনো এখানে দাঁড়িয়ে গল্প করছিস? নুসরাত আপি রেগে ফায়ার হয়ে যাচ্ছে। মুক্তা মিতুর আওয়াজ পেয়ে বলে, আর বলিস না তো, ওই খ্যাত ছেলেটা আমার মাথা খারাপ করে দিল। আচ্ছা ওসব ছাড়, সময় হলে পরে দেখে নিবি, এখন চল যাই। আচ্ছা চল, ওকে পরে দেখে নেব। বলে মিতু ও মুক্তা সেখান থেকে চলে যায়। সাজু সেখান থেকে ভেতরে যেতে মেহেদির সঙ্গে দেখা হয়। মেহেদি ছেলেটাকে দেখে তার কাছে গিয়ে বলে, ওই এদিকে শোনো। জি, আমাকে কিছু বলছেন ভাইয়া? আমাকে ভাইয়া বলার দরকার নেই, তার আগে বলো তোমার কোন ইয়ার? আমার সেকেন্ড ইয়ার। তাহলে আমরা তো সেম ক্লাস। চলো তাহলে আমরা আজ থেকে বন্ধু। আমি মেহেদি খান, তুই? আমি সাজু। আজকে এখানে। বুঝেছি, আমাকে তোর বন্ধু করবি? এসব আপনি কি বলছেন? আমরা বন্ধু? সেটা কি করে হয়? আপনার স্ট্যাটাস আর আমার। চুপ থাক। স্ট্যাটাস দিয়ে মানুষকে বিচার করলে এই জগতে মানুষ বিপদের সময় কেউ কাউকে পাশে পাবে না। তাই চুপচাপ যা বলছি তাই কর। আমি মেহেদি, হবি আমার বন্ধু? ওকে, আমি সাজু। আজ থেকে আমরা বন্ধু। গুড, চল এখন ক্লাসের দিকে যাই। তারা ক্লাসের দিকে যায়। মিতু ও মুক্তা নুসরতকে বলে, হ্যাপি বার্থডে ভাবি। চুপ কর কুত্তি, তোর ভাইয়াকে এখনো বলতেই পারলাম না মনের কথা, আর তুই এসেছিস আমাকে ভাবি বলতে। তুই শালা চুপ। একটু আগেই তো তুই নিজে আমাকে বরের বোন বললি, তখন কিছু না? তুই তো জানিস আমি তোর ভাইয়াকে কতটা ভালোবাসি, কিন্তু তোর ভাইয়া আমাকে কখনো বুঝলোই না, বান্দর একটা। ওই কুত্তি, আমার ভাইকে একদম বান্দর বলবি না। শালা তুই আমাকে বকা দিস, দাঁড়া দেখাচ্ছি মজা। বলে নুসরত মুক্তাকে তাড়া দেয়। মুক্তা দৌড়ে পালিয়ে যায়, পেছনে নুসরত দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একজনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে গেলে সেই ব্যক্তি তাকে ধরে নেয়। কিছুক্ষণ চোখাচোখি হয়। একটু পর সম্ভ্রম ফিরে পেলে নুসরত সামনের ব্যক্তিটাকে দেখে ভয় পেয়ে তোতলাতে তোতলাতে বলে, সরি ভাইয়া, আমি খেয়াল করিনি। চুপ, এইভাবে কেউ দৌড়ায়? এখনই একটা কিছু হয়ে গেলে কি হতো? বেয়াদব মেয়ে, চুপচাপ থাকা যায় না, সব সময় উড়নচণ্ডী হয়ে ঘুরে। আসলে ভাইয়া কোনো কথা নয়, এরপর যদি এমন কিছু দেখি না তখন দেখবি কি হয়। এখন ক্লাসে যাও। ওকে ভাইয়া, যাচ্ছি। আজকের দিনও আমাকে বকলো। লাস্টের কথাটা নুসরত আস্তে করে বলে। কথাটা সেই ব্যক্তি শোনে। ওইদিকে মৃত্যু, মুক্তা ও নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর মজা নিচ্ছিল। ব্যক্তিটা বলে, ওই আজ তোমার কি? তুমি কি বললে? কিছু না ভাইয়া, আমি গেলাম, ওরা অপেক্ষা করছে। নুসরতের কথা শুনে সেই ব্যক্তিটা ধমক দিয়ে বলে, বললাম না, বলো আজ কি? নুসরত সুহানের কথা শুনে ভয় কান্না করে দেয়। নুসরতকে কান্না করতে দেখে ব্যক্তিটা বলে, আরে আরে তুমি কান্না করছো কেন? ভাইয়া আপনি আমাকে বকা দিলেন, আজ আমার জন্মদিন, আর আপনি আমাকে উইশ না করে বকা দিলেন। কি আজ তোমার জন্মদিন? সেটা আপনাকে ভাবতে হবে না, আপনি যান আপনার কাজে, আমি গেলাম। ওই চুপ, আবার আমার উপর কথা? না মানে ভাইয়া, ওরা ওখানে দাঁড়িয়ে আছে, আমি যাই। হ্যাপি বার্থডে, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এটা তোমার জন্য। বলে ব্যক্তিটা নুসরতকে কিছু টাকা দিয়ে চলে যায়। নুসরত, মুক্তা, মিতুদের কাছে আসতে সবাই নুসরতকে লেগপুল করে। তা দেখে নুসরত খুব রাগ করে। মুক্তা বলে, কি রে, আমার ভাই কি বললো? কবে বিয়ে করছে তোকে? তুই না আমার ভাবি হবি? মজা নিচ্ছিস তো? নে মজা নিয়ে নে। আপি তুই কেন জ্বালাস নুসরাত আপিকে? আমি কি করলাম? ও প্রেম করতে চায় যার সঙ্গে, সেই তো ওকে বুঝতে চায় না। তোরা এসব কথা বলা বন্ধ করবে? আমার আর ভালো লাগছে না এসব। হয়েছে, এখন ক্লাসে চল। হ্যাঁ চল নীলা, আপি তোরা আয়। চারজনই ক্লাসে চলে যায়। ক্লাসে বসে আছে এমন সময় একজন সুঠাম সুপুরুষ এসে ক্লাসে দরজায় দাঁড়ায়। সেই সুঠাম পুরুষের দিকে চোখ পড়তেই নীলার মনে একটা ভালো লাগা কাজ করে। তার মুখে ফুটে ওঠে একটা মিষ্টি হাসি। নীলার মুখে মায়াবী হাসি দেখে মিতু তার দিকে দেখে আস্তে করে বলে, নীলা কি হলো? তুই সবুজ স্যারকে দেখলি এমন হয়ে যাস কেন? তুই কি যে বলিস না, চুপ কর, স্যার শুনলে বকবে। হ্যাঁ, এই সুঠাম সুপুরুষ হলো নীলাদের ইংলিশ টিচার সবুজ আহমেদ। সবুজ স্যারকে নীলা খুব পছন্দ করে, কিন্তু সবুজকে দেখলে ভয়ও করে নীলার।
ওইদিকে মেহেদি ও সাজু গল্প করছে। এমন সময় একজন গিয়ে মেহেদির গলায় ভর দিয়ে বসে বলে, ওই শালা, তুই এখানে কাকে নিয়ে বসে আছিস? আমাকে কল করিসনি কেন? আরে ইয়ার, রাগ করিস কেন? ওর নাম সাজু, আমাদের নতুন ফ্রেন্ড। আর সাজু, এ হচ্ছে আমার ফ্রেন্ড সোহান। সোহান, বস। হ্যাঁ বুঝছি। আর সবাই কোথায়? ওরা এখনো আসেনি। আচ্ছা চল ক্যান্টিনে যাই, ওরা ওখানে চলে আসবে। ওকে চল। এমন সময় সাজু বলে ওঠে, আচ্ছা শোন, তোরা যা, আমি একটু পর আসছি, আমার একটা কাজ আছে। ওকে, জলদি আসবি, আমরা ক্যান্টিনে থাকবো। ওকে, চলে আসবো। সাজু চলে যায়। মেহেদি ও সোহান ক্যান্টিনে চলে যায়। ওইদিকে একটা ক্লাস শেষ করে মুক্তা বাইরে এসে সবাইকে বলে, মিতু, নীলা, নুসরাত, তোরা কোথাও গিয়ে কথা বল, আমি একটু পর আসছি। কোথায় যাবে আপি? আমার একটা ফ্রেন্ডের ভাইয়া আসছে, ওনাকে নিতে যেতে হবে, জলদি চলে আসবো। কথাটা শুনে মিতু মুক্তাকে অবাক করে বলে, কি, নাইম ভাই আসছে? হ্যাঁ ভাইয়া, কাল আব্বুকে কল করে জানিয়েছে, তাই আব্বু আমাকে বলল। রাতের ঘটনা। রাত তখন 10টা বাজে। সবাই খেয়ে ঘুমোতে গেছে। মুক্তা পানি নিতে নিচে আসতেই তার আব্বু ডেকে বলে, মুক্তা মা, এদিকে আয়। আব্বু কিছু বলবে? হ্যাঁ মা, আমার পাশে বস। হ্যাঁ বলো আব্বু। তোর বন্ধু নিশু আছে না, ওর ভাইয়া আসবে, ওকে নিয়ে আসতে হবে এয়ারপোর্ট থেকে। কি, নাইম ভাই এসেছে? হ্যাঁ, কাল 12টার দিকে গিয়ে নিয়ে আসবি। ওকে আব্বু। আব্বুর থেকে জানতে পারি কালকেই, তাই এখন যাচ্ছি ভাইয়াকে নিতে। আচ্ছা ঠিক আছে, যা। নীলা, নুসরাত আপি, চলো আমরা যাই। মিতুরা চলে যায়। মুক্তা ও স্কুটি নিয়ে এয়ারপোর্টের দিকে যায়। কিছুক্ষণ পর এয়ারপোর্টের গেটে একটা হ্যান্ডসাম ছেলে এসে দাঁড়ায়। তাকে দেখে মুক্তা বলে, নাইম ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো মুক্তা? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা চলো যাই। মুক্তা ও নাইমুল স্কুটির কাছে যায়। নাইমুল মুক্তাকে বলে, স্কুটি নিয়ে এসেছো? এখন দুজনে স্কুটি করে যাব কেমন? ভাইয়া তুমি গাড়িতে যাও, আমি তোমার পিছনে আসছি। তুমি স্কুটি নিয়ে এলে কেন? গাড়িতে এলে একসঙ্গে যেতে পারতাম। ভাইয়া আমাকে আবার ভার্সিটিতে যেতে হবে, তাই স্কুটি নিয়ে এসেছি। ও আচ্ছা, তাই বলো। এখন আবার ভার্সিটি যাবে? না গেলে হয় না? না ভাইয়া, হবে না, মিতু আছে, ওকে নিয়ে আসতে হবে। আচ্ছা জলদি আসবে তবে। আর তোমার একটা হেল্পও লাগবে। কি হেল্প ভাইয়া? সব কি ওখানে শুনবে? বাসায় চলো বলছি। ওকে ভাইয়া, চলো যাই। মুক্তা ও নাইম বাসায় আসে। ওইদিকে মিতু ক্যান্টিনের দিকে যেতে গিয়ে আবারও মেহেদির সঙ্গে ধাক্কা খায়। মিতু রেগে বলে, ওই অন্ধ, তোদের সবার কি হয়েছে রে? সবার খালি ধাক্কা মারতে মন চাইছে কেন? যে পারছে সেই ধাক্কা মারছে, যে আজ আমার ধাক্কা রাশিতে জন্ম হয়েছে। বলে যে সামনে তাকিয়েছে অমনি মেহেদিকে দেখিয়ে অবাক হয়েছে। মিতু মেহেদিকে দেখে বলে, আপনি আপনি এখানেও? কি চাই আপনার? আমরা তো আপনাকে চাই। আস্তে করে কথাটা বলে। কি বললেন আপনি? হ্যাঁ, না কিছু না, আপনি এখানে? আমি ভার্সিটির স্টুডেন্ট, কিন্তু আপনি? আমিও এই ভার্সিটির স্টুডেন্ট। কি, আপনিও এই ভার্সিটির স্টুডেন্ট? জি, আমিও এখানে স্টাডি করি। ওদের ঝগড়া করতে দেখে নীলা ও নুসরত এসে মিতু মেহেদিকে বলে, কি হলো মিতু, তুই ওনার সঙ্গে এমন ঝগড়া করছিস কেন? নীলা, তুই আমাকে এটা বলছিস? তোর কি মনে হয় আমি ওই ছাগলের সঙ্গে ঝগড়া করছি? ওই আমার সঙ্গে ঝগড়া করছে। তো কি আমি ঝগড়া করছি? আপনি তো ঝগড়ার ভান্ডার, তাই না? আর কি বললেন, আমি ছাগল? হ্যাঁ তো, আপনি ঝগড়ার ভান্ডার। আচ্ছা হয়েছে, চুপ কর। মিতু ছাড়, আমরা যাই, চল, আবার মুক্তা চলে আসবে। তুমি বললে বলে, না হলে আজ ওনাকে দেখিয়ে দিতাম আমি কে। আচ্ছা হয়েছে, তুই কি চিজ আমি জানি, চল এখন যাই। ওইদিকে মুক্তা নাইমকে ছেড়ে ভার্সিটির দিকে আসছিল আর ছোটবেলার খেলার সাথীর কথা মনে পড়তে গুনগুন করে গান গাইছিল। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই।
যায়। গানটা গাইতে গাইতে আসছিল। হঠাৎ সামনে কেউ এসে পড়তেই মুক্তা স্কুটি ব্রেক কষে ধরে আর সামনে থাকা ব্যক্তির উপর গিয়ে ছিটকে পড়ে। সামনে থাকা ব্যক্তিটা টাল সামলাতে না পেরে মুক্তাকে নিয়ে গড়িয়ে গড়িয়ে অনেকটা দূর গিয়ে থামে। তারপর ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না। ব্যক্তিটা দেখে তার পায়ে খুব ব্যথা পেয়েছে, মুক্তারও হাতে লেগেছে। মুক্তা কোনো রকমে উঠে ব্যক্তির দিকে তাকিয়ে রেগে বলে, ওই তুমি এখানেও? আমাকে কি হাজতে পাঠাতে চাইছো? এভাবে কেউ গাড়ির সামনে আসে, আজ যদি কিছু একটা হয়ে যেত তখন কি হতো? আসলে মিস, আমি সরি, আমিও বুঝতে পারিনি হঠাৎ গাড়ি চলে আসবে। তুমি কি খেয়াল করো বলবে? সকালেও আমাকে ধাক্কা মারলে, তোমার জন্য আর কতভাবে চোট লাগবে। সাজু সেইভাবে বসে আছে রাস্তায়। সাজু মুক্তাকে বলে, মিস আমাকে একটু তুলে ধরবেন? তোমার সাহস তো মন্দ না, তুমিও আমাকে বলছো তোমাকে তোলার জন্য। আমি কেন তোমাকে তুলতে যাব? যত সব আজাইরা লোকজন। এসব আপনি কি বলছেন? আমি আপনার জন্য আঘাত পেলাম আর আপনি একটু আমাকে তুলতে পারছেন না? না, পারছি না। তুমি নিজে উঠো। কি মেরে বাবা, একটা অসহায় ছেলেকে তুলতে পারছে না, আপনার মনে কি একটু দয়া মায়া নেই? না, নেই। বলে মুক্তা সেখান থেকে চলে আসে। এমন সময় সেখানে তাদের ভার্সিটির টিচার সবুজ যাচ্ছিল। সে সাজুকে দেখে, তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর এসে সাজুর চিকিৎসা করে, 2 দিনের বেড রেস্ট করতে বলে। সবুজ সাজুর কাছে গিয়ে বলে, এখন কেমন আছো সাজু? ভালো আছে স্যার, থ্যাঙ্কস স্যার। আপনি না থাকলে আমাকে হয়তো রাস্তায় পড়ে থাকতে হতো। তাই কখনো হয়? আমি না থাকলে অন্য কেউ নিয়ে আসতো। এইসব নিয়ে মন খারাপ করে না, নিজের ধ্যান রেখো। তোমার বাসায় কাউকে খবর দেওয়া আছে? না স্যার, তেমন কেউ নেই। আপনি বরং একটা উপকার করুন, আপনি এই নম্বরে একটা কল করুন। এটা কার নাম্বার? আমার ফ্রেন্ড মেহেদির নম্বর, ওকে কল করে একটু ডেকে দিন। ওকে ডেকে দিচ্ছি, চিন্তা করো না। সবুজ মেহেদিকে কল করে। মেহেদি আননোন নাম্বার দেখে প্রথমে কল ধরতে চায়নি, আবার রিং হতেই মেহেদি কল রিসিভ করতে সবুজ বলে, মেহেদি বলছো? হ্যাঁ, আপনি কে বলছেন? মেহেদি, আমি সবুজ, তোমাদের প্রফেসর। হ্যাঁ স্যার, বলুন, কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম সাজু তোমার নাম্বার দিল তোমাকে কল করতে। কেন স্যার? না মানে, তোমার বন্ধু সাজুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ও তোমাকে কল করতে বলল। কি? সাজুর অ্যাক্সিডেন্ট কি করে হলো? সবুজ মেহেদিকে যতটা জানে সব বলল। মেহেদি সব শুনে হসপিটালে আসে। হসপিটালে আসতে সবুজ তার কাছে গিয়ে বলে, মেহেদি, তুমি এসে গেছো যখন, তখন তুমি ওর খেয়াল রেখো, আমি এখন আসছি। থ্যাংক ইউ স্যার, আমার বন্ধুকে হসপিটালে নিয়ে আসার জন্য। এইটা কোনো ব্যাপার নয়, এইটাই আমার কর্তব্য। আচ্ছা থাকো, আমি আসছি। সবুজ চলে যায়। মেহেদি সাজুর পাশে গিয়ে বসে। সাজু চোখ মেলে তাকিয়ে বলে, বন্ধু তুই কখন এলি? এই এলাম। এসব কি করে হলো? স্যার কি করে তোকে নিয়ে এলো? সুয়ান শুনেছে আমার কথা? না, ওকে কিছু বলিনি। ভালো করেছিস। ওইদিকে মুক্তা ও মিতু বাসায় ফিরে যায়। সোহান বাসায় এসে মুক্তার অবস্থা দেখে বলে, কিরে বোন, তোর এই অবস্থা কি করে হলো? মুক্তা সোহানের কথা শুনে কি বলবে বুঝতে পারে না। মিতু তখন মুক্তাকে বলে, হ্যাঁ আপি, ভাইয়া ঠিক আছে। তোর এই অবস্থা কি করে হলো? কখন থেকে জিজ্ঞেস করছি। কি করব, কোথা থেকে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি। হঠাৎ কোথায় থেকে একটা ছেলে সামনে চলে আসে, তাকে দেখে হঠাৎ ব্রেক কষতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য এই অবস্থা। কি? তুই অ্যাক্সিডেন্ট করেছিস? তোর কোথাও লাগেনি তো? জানি না কোথা থেকে কি হলো, আমি ঠিক আছি, আমার বেশি লাগেনি। বিকেলে মেহেদি সোহানকে কল করে সাজুর কথা বলে। সাজুর কথা শুনে সোহান হসপিটাল যায়। সোহান মেহেদিকে বলে, কিরে ভাই, এইসব কি করে হলো? আরে বলিস না, একটা মেয়ে নাকি তার স্কুটি দিয়ে সাজুকে অ্যাক্সিডেন্ট করে। মেহেদির কথা শুনে সোহান অবাক হয়ে মনে মনে ভাবে, এর মানে বনি সাজুকে ধাক্কা মেরে এই অবস্থা করেছে, আর বোনকে মানুষ এরকম একটা অবস্থা করে রেখে বাড়ি চলে গেছে? এত নিষ্ঠুর কি করে হতে পারলো বোন? আজ বাসায় যাই, তারপর বোনের থেকে জানবো ও কেন এরকম একটা কাজ করলো। সোহানকে কিছু একটা ভাবতে দেখে মেহেদি বলে, কিরে দোস্ত, কোন ভাবনায় ডুবে আছিস? সাজুকে দেখতে এলি, তার সঙ্গেই তো কথা বলছিস না। ওই সোহান।
এবার মেহেদির ডাকে সোহানের ঘোর কাটে। সে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। আহা, কিছু বলছিস? বলছি, কি ভাবছিস? সাধুর সঙ্গে কথা না বলে কোন ভাবনায় ছিলি? ছাড় এসব। বল সাজু, কেমন আছিস এখন? আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো। তোরা চিন্তা করিস না। আচ্ছা, তোরা থাক, আমি বাসায় যাই। কিছু দরকার হলে আমাকে কল করিস মেহেদি। ওকে, তুই ভাবিস না, আমি আছি ওর কাছে। সোহান বাসায় আসে। মেহেদি সাজুর কাছে থাকে। ওইদিকে নাইম ও মুক্তা বসে কথা বলছিল। সোহান এসে মুক্তার কাছে এসে হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে যায়। সোহানকে এমন দেখে মুক্তা অবাক হয়ে যায়। সে অবাক হয়ে বলে, কি হলো ভাইয়া, তুমি এভাবে আমাকে এখানে টেনে নিয়ে এলে কেন? তুই এটা কি করেছিস? তুই এতটা নিষ্ঠুর কখন হয়ে গেলি? এসব কি কথা বলছো ভাইয়া? আমি আবার কি করলাম? তুই জানিস না তুই কি করেছিস? না, আমি সত্যি বুঝতে পারছি না। তুই কাল একটা ছেলেকে স্কুটি দিয়ে ধাক্কা মারিসনি? ভাইয়া, তুমি কি করে জানলে? আমি তো তোমাকে... হ্যাঁ, তুই এটাই ভাবছিস তো যে আমি কি করে জানলাম? তোর বোকামির জন্য জানলাম। আমার বোকামি মানে? ঠিক বুঝলাম না। তুই যাকে অ্যাক্সিডেন্ট করেছিস সে আমার বন্ধু। অ্যাক্সিডেন্ট করেছিস ভালো কথা, তুই তাকে ওই অবস্থায় ওইখানে একা রেখে চলে এলি? আসলে ভাইয়া, ওই... চুপ কর, একদম মিথ্যা বলবি না। তুই এতটা নিষ্ঠুর সেটা আমার আগে জানা ছিল না। ছি, আবার ভাবতেই অবাক লাগছে তুই আমার বোন। এমন সময় তার আম্মু তাদের সামনে এসে দেখে সোহান মুক্তাকে বকা দিচ্ছে। সেটা দেখে অবাক হয় তার আম্মু। তাই সে সোহান ও মুক্তাকে উদ্দেশ্য করে বলে, এসব কি সোহান? তুই তোর ছোট বোনকে এইভাবে এখানে নিয়ে এসে বকা দিচ্ছিস কেন? তো বকা দিব না তো কি করব? তোমার মেয়ে আজ কি করেছে জানো? কি করেছে আমার মেয়ে? তোমার মেয়ে দিনে দুপুরে একটা হাড্ডাগাড্ডা লোককে অ্যাক্সিডেন্ট করে পালিয়ে এসেছে। সেই মানুষটাকে হসপিটালেও নিয়ে যায়নি। ও এতটাই নিষ্ঠুর হয়ে গেছে। কথাটা শুনে তার আম্মু অবাক হয়ে যায় আর রাগও হয় যে সে সোহানের কথা শুনে মুক্তাকে বলে, মুক্তা, এসব কি শুনছি? তুই একটা মানুষকে রাস্তায় মরার জন্য ফেলে এলি? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? মুক্তা এবার তার মায়ের বকা খেয়ে মিনমিন করে বলে, আম্মু, আসলে ওই আমি ইচ্ছে... চুপ কর, মিথ্যা কথা বলার চেষ্টা করিস না। মুক্তা তার মায়ের বকা খেয়ে ছলো ছলো চোখে নিজের রুমে চলে যায় দৌড়ে। রুমে গিয়ে বেডে শুয়ে সাজুর কথা ভাবে আর রাগে জ্বলতে থাকে। সে মনে মনে সাজুর গোষ্ঠী উদ্ধার করে। ওই শালা লুচ্চার জন্য আজ আমাকে আমার ভাইয়া ও আম্মুর কাছে কথা শুনতে হয়েছে। আমি ওকে ছাড়বো না। রেডি থাকিস, আমি আসছি কাল ভার্সিটিতে, তারপর দেখাবো আমার খেলা। এসব আকাশ পাতাল বলতে বলতে মুক্তা ঘুমিয়ে পড়ে। মিতু নাইমের কাছে গিয়ে ডাকে, ভাইয়া ভাইয়া। কিছু বলবে মিতু? হ্যাঁ ভাইয়া, আম্মু ডাকছে, রাতের খাবার খাবে না? হ্যাঁ যাচ্ছি, চলো। ভাইয়া, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমাকে একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি? অবশ্যই পারবে, বলো কি বলতে চাও। তোমার কি কোনো মনের মানুষ আছে? এসব কি কথা? রাগ করো না ভাইয়া, আমি জাস্ট... আচ্ছা, তোমাকে মন খারাপ করতে হবে না। হ্যাঁ, আমার একজনকে খুব ভালো লাগে, তবে তাকে বলা হয়ে ওঠেনি। ভয় করে যদি সে আমায় ভালোবাসা না বুঝে আমাকে ফিরিয়ে দেয়। কথাটা শুনে মিতু হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। মিতু বুঝতে পারছে না নাইমুল কাকে পছন্দ করে, কাকে সে মনের কথা বলতে চায়। তার ভাবনায় ছেদ দিয়ে নাইম বলে, ওই মিতু, চলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? চলো, খেতে যাবে যে। হ্যাঁ চলো ভাইয়া। নাইম ও মিতু নিচে নেমে আসে। টেবিলে বসে নাইম বলে, আন্টি সবাই আছে, মুক্তাকে দেখছি না। মুক্তা ও রুমে আছে, ও পরে খেয়ে নেবে। তোমরা এখন খেয়ে নাও বাবা। মিতু, তুইও বসে পড়। ওকে আম্মু। সবাই খেয়ে যে যার রুমে চলে যায়। মুক্তার আব্বু মুক্তার মাকে বলে, মিতুর আম্মু। হ্যাঁ বলো। মুক্তার কি হয়েছে? ও আজ নিচে এলো না? আমি অফিস থেকে এলেই ও আগে আমার কাছে ছুটে আসে, আর আজ এলো না। আমি গেলাম ডাকতে, আমার সঙ্গে ঠিক করে কথাও বলল না। তোমার মেয়ে আজ ভুল করেছে, তাই ওকে আমি ও সোহান বকা দিয়েছি। কি? আমার মেয়ে ভুল করেছে? ও কি করেছে যে তোমরা দুজনেই বকা দিয়েছো? মুক্তার মা তার হাজব্যান্ডকে সব খুলে বলে। সব শুনে বলে, হ্যাঁ,
এটা ঠিক কথা নয়। তোমরা ঠিক বলেছো, তবে একটা কথা, কি কথা? মেয়েটাকে বকা দিয়েছো ঠিক আছে, তবে মেয়েটাকে খালি পেটে রেখো না। ওটা নিয়ে ভেবো না, আমি মেয়েটাকে খাইয়ে দিব। তুমি রুমে যাও, আমি মেয়ের রুমে যাচ্ছি। এই বলে মুক্তার মা মুক্তার রুমের দিকে যায়, তারপর তার রুমে কিছু খাবার হাতে নিয়ে মুক্তার রুমের সামনে গিয়ে তার মা তাকে ডেকে বলে, মুক্তা, মুক্তা, মা দরজাটা খোল প্লিজ। অনেক ডাকার পর মুক্তা দরজা খুলে তার আম্মুর কাছে এসে বলে, কি হয়েছে কি? এখন এত চেঁচাচ্ছ কেন? তখন বকে 7 মিনিটে আবার এসেছো। এভাবে মাথা গরম করিস না মা, তুই ভুল করেছিস বলেই তো আমি ও তোর ভাইয়া বকা দিয়েছি। রাগ করিস না, তোর জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নে এখন। আমি খাবো না, তুমি খাবার নিয়ে যাও। রাগ করিস না, সারা রাত না খেয়ে থাকতে নেই মা, কিছু অন্তত মুখে দে মা। মুক্তার মা অনেক বুঝিয়ে তাকে খাইয়ে চলে যায়। পরের দিন মুক্তা ও মিতু ভার্সিটিতে পৌঁছায়। ওইদিকে সোহান ও সবুজ স্যার হসপিটাল পৌঁছায়। সোহান গিয়ে মেহেদিকে খুঁজে পায় না। সবুজ বলে, সোহান, তোমার বন্ধু কোথায়? তাকে দেখছি না। কেউ ছিল না নাকি এখানে রাতে? ছিল তো স্যার, মেহেদি ছিল, কিন্তু ও কোথায় গেল বুঝতে পারছি না। মেহেদি? ওকে তো কোথাও দেখছি না। কিছুক্ষণ পর মেহেদি কেবিনে আসে। মেহেদিকে দেখে সোহান বলে, ওই কোথায় ছিল রে তুই? আমি একটু বাইরে গিয়েছিলাম। তুই কখন এলি? আর স্যার আপনি? আমি এই এলাম। তুই বল, সাজু এখন কেমন আছে? আমিও এই এলাম। সাজু এখন ভালো আছে, ওকে রিলিজ দিয়ে দিবে বলেছে আজ। আচ্ছা, তুই সব ফর্মালিটি পূরণ করে দিয়েছিস? হ্যাঁ, করে দিয়েছি। ওকে, তোমরা সবে সাজুকে বাসায় নিয়ে যাও। ওকে স্যার। 2 দিন কাটে। সাজু এখন অনেকটা সুস্থ হয়ে ওঠে। সাজু ভার্সিটি যেতে চাইলে সোহান ও মেহেদি বাধা দেয়। সাজু তাদের বাধা না শুনে ভার্সিটিতে যায়। সাজুকে ভার্সিটিতে ঢুকতে দেখে মুক্তা তাকে দেখে রেগে যায়। নুসরাত মুক্তাকে বলে, কি রে মুক্তা, তুই ওইদিকে তাকিয়ে কার উপর এত রাগ করছিস? সেটা তোকে জানতে হবে না, চল ক্লাসে যাই। আচ্ছা চল। কিছুক্ষণ পর নাইম আসে। তাকে দেখে মিতু তার কাছে ছুটে যায়। মিতু কিছু বলতে যাবে, তার আগে নাইম মিতুকে বলে, মিতু, মুক্তা কোথায় জানো? আপনার ক্লাস ছিল, তাই ক্লাসে গেল। আচ্ছা, তোমার ক্লাস নেই? না, একটু পর আছে। ভাইয়া, আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো, কি বলবে? এমন সময় নীলা আসে তাদের কাছে। নীলা মিতুকে বলে, মিতু কি করছিস এখানে? চল ওইদিকে। ওখানে কি? তাছাড়া আমার নাইম ভাইয়ের সঙ্গে একটা কথা আছে। কথা পরে বলবি, এখন চল না প্লিজ। বলে নীলা জোর করে মিতুকে নিয়ে সেখান থেকে চলে যায়। নাইম ক্যান্টিনের দিকে যাওয়ার সময় সোহানের সঙ্গে দেখা হয়। সোহান বলে, আরে নাইম, তুমি এখানে? সোহান, তোমাকে কতবার বলেছি আমরা সমবয়সী, তুমি আমাকে তুই করে বলবে। আমরা তো ভালো বন্ধু হতে পারি, তাই না? তাহলে তোমাকে তো তুই করে বলতেই হবে। ওকে, ওরা কারা? তোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। এরা আমার বন্ধু সাজু ও মেহেদি। আর সাজু মেহেদি এ আমার বোনের বান্ধবীর ভাই, ওর নাম নাইম। আমরা ভালো বন্ধু হতে পারি। হ্যাঁ, কেন নয়? ওইদিকে অন্ধকার ঘরে 4 জন মানুষ বসে আছে। তার মধ্যে একজন বলে ওঠে, ম্যাদ। ইয়েস বস। ওই মাফিয়া কিং নাইমুল হকের খবর পেলি? হ্যাঁ, গোপন সূত্রে খবর পেলাম নাইমুল হক এই শহরে এসেছে, ছদ্মবেশে গা ঢাকা দিয়ে আছে। শোন। জি। সবু কোথায়? আমি এখানে বস। তোরও আসতে দেরি হলো কেন? হসপিটালে গিয়েছিলাম। হসপিটালে কেন? ওই নাইমুলের ডান হাত সক্ষম হসপিটালে আছে, খবর পেয়ে ওর কাছে গিয়েছিলাম বস। দেখা পেয়েছিস সর? আমি যাওয়ার আগেই ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে গেছে। ওকে, চিন্তা নেই, আমি দেখছি। আর হ্যাঁ, ওই নাইমুলকে আমার চাই। ওকে বস। আমরা ওই নাইমুলকে খুঁজে বার করব। ওকে, নাও লিভ মি অ্যালোন। গ্যাংস্টার কিং এসকে অন্ধকার রুমে একা বসে আছে আর ভাবছে, ওই নাইমুল হক কোথায় থাকতে পারে? আমি ওকে ছাড়বো না। ও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে আর এই দেশের অনেক ক্ষতি করেছে, এখনও করতে চাইছে। আমি ওকে ক্ষমা করব না। ওর আব্বুর জন্য আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। আমি আমার মিষ্টিকে কোথায় পাবো? মিষ্টি, তুমি কোথায়? কোথায় পাবো তোমাকে? ওই নাইমুল হকের আব্বুকে পেলেই আমি আমার মিষ্টিকে খুঁজে পাবো। নাইম রুমে বসে ফোনে গল্প শুনছিল।
মিতু নাইমকে দূর থেকে দেখছে আর মনে মনে বলে, নাই, তুমি কি কখনো বুঝবে না আমি তোমাকে পছন্দ করি? তুমি কাকে পছন্দ করো আমি কি কখনো জানতে পারবো না? হঠাৎই নাইমের আওয়াজ পেয়ে মিতু ভাবনার জগৎ থেকে ফিরে আসে। থতমত খেয়ে বলে, ভাইয়া কিছু বলছো? ওখানে দাঁড়িয়ে কি করছো? না মানে ভাইয়া আমি ডাকছি, সেটাই বলতে এসেছি। তাহলে তখন থেকে এখানে দাঁড়িয়ে কি ভাবছিলে? কিছু না ভাইয়া, তুমি আসো, আমি নিচে গেলাম। ভার্সিটিতে পাইন গাছের নিচে হেলান দিয়ে বসে আছে সাজু। দূর থেকে সাজুকে দেখে মুক্তা তার কাছে গিয়ে বলে, এই খ্যাত, এখানে বসে কি করছো? আপনি? হ্যাঁ আমি। তুমি এখানে বসে কি করছো? তোমার জন্য আমাকে অপমান হতে হয়, সেটা তোমার খুব ভালো লাগে তাই না? এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। তুমি জানো সেই দিন তোমার জন্য আমাকে আমার ভাইয়া ও আম্মুর কথা শুনতে হয়েছে। তাতে আমার কি দোষ? আমি কি করেছি? তুমি সেই দিন অ্যাক্সিডেন্টের কথা আমার ভাইয়াকে বলেছিলে কেন? আমি তো কাউকে কিছু বলিনি। এমন সময় সেখানে নাইম আসে। তাকে দেখে মুক্তা বলে, নাইম ভাইয়া তুমি এখানে কিছু বলবে? হ্যাঁ আমি সাজুর সঙ্গে দেখা করতে এসেছি। সাজুর সঙ্গে তোমার কি কথা? ও আমার বন্ধু। কি? নাইম ভাইয়া ওই খ্যাত ছেলেটা তোমার বন্ধু? হ্যাঁ, ও খ্যাত বলে কি মানুষ না, ও আমার ফ্রেন্ড। তুমি যাও। ওকে যাচ্ছি। কিছুদিন পর কলেজ থেকে একটা ঘোরার প্ল্যান হয়। সেখানে মিতু, মুক্তা, নুসরত, নীলা, ওদিকে সবুজ, মেহেদি, সাজু, সোহান সবাই যায়। সোহান সাজু একটা সিটে, মিতু মেহেদি একটা সিটে, নুসরত মুক্তা একটা সিটে, সবুজ ও নীলা একটা সিটে। নীলার খুব ভালো লাগছে এটা ভেবে যে তার পাশের সিটে তার ক্রাশ। ওইদিকে সাজুর পাশের সিটে মুক্তাদের সিট। মুক্তা সাজুকে দেখছে আর আগে ফুসছে। নুসরত মুক্তাকে বলে, মুক্তা কি হয়েছে তোর? এভাবে সাজুকে দেখছিস? ওই ছেলেটার উপর তোর এত রাগ কেন? আমি জানি না, ওই খ্যাতটাকে দেখলেই আমার রাগ হয়। ওই খ্যাতের জন্য আমার বাসার সবার কাছে কথা শুনি, তাই ওকে দেখলেই আমার রাগ হয়। কিন্তু দোস্ত একটা কথা বলবো। কি কথা? সাজু খ্যাত হলে কি হবে, ওকে দেখতে কিন্তু সেই লেভেলে হ্যান্ডসাম আছে। হ্যান্ডসাম দিয়ে কি হবে? ওকে যদি সবার কাছে পরিচয় করাতে না পারি তাহলে হ্যান্ডসাম দিয়ে কি লাভ? আচ্ছা তাই এতই রাগ? হ্যাঁ, ওকে দেখলে আমার রাগ হয়। কেন আমি জানি না। নাইম সামনের দিকে বসেছিল। নাইম পেছন ফিরে মুক্তাকে বলে, মুক্তা, তোমার আব্বু কিছু বলেছে? কি বলবে আব্বু? তোমার আমার বিয়ের কথা। কথাটা শুনে সাজু, নুসরত ও বাকিরা অবাক হয়। মিতু কথাটা শুনে মনে মনে ভাবে, কি নাইম ভাইয়া কি বলো? নাইম ভাইয়া আপ্পিকে বিয়ে করবে? এর মানে কি নাইম ভাইয়ার পছন্দের মানুষ আপ্পি? না, এই হতে পারে না। এদিকে নুসরত মুক্তাকে বলে, মুক্তা এসব কি? তুই এভাবে সব লুকিয়ে গেলি, আমাকে কিছু বলিসনি কেন? আরে আমি নিজেই তো কিছু জানি না, আমি কি করে বলবো? কি তোর বিয়ে তুই নিজেই জানিস না? সত্যি আমি কিচ্ছু জানি না। ওইদিকে মেহেদি আর চোখে মিতুকে দেখছে। মিতুর খুব রাগ হচ্ছে। মিতু রাগ করে বলে, এই আপনার সমস্যা কি বলুন তো? আমি চেয়েছিলাম সোহান ভাইয়ার সঙ্গেই যাব, সেটা হলো না। কোথা থেকে মনীষা ম্যামকে সোহান ভাইয়ার কাছে বসিয়ে দিয়েছে। কি হলো? কি ভাবছেন মনে মনে? সেটা আমি আপনাকে বলতে যাব কেন? আচ্ছা, আপনি আমাকে সহ্য করতে পারেন না কেন একটু বলবেন? আপনি বড়লোক, এটা আপনার সমস্যা। আমি বড়লোকদের একদম সহ্য করতে পারি না। কেন? বড়লোকরা কি খারাপ নাকি? কার চোখে কে কিরকম জানি না, আমার কাছে ওরা খুব খারাপ। ওদের শুধুই অহংকার থাকে, মানুষকে মানুষ ভাবেই না। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন? বলুন। আপনি কি কোনো বড়লোকের থেকে কষ্ট পেয়েছেন? আমাকে কেউ কষ্ট দেয়নি, আমার এক ক্লোজ ফ্রেন্ডকে দিয়েছে। তাই সেই দিনের পর থেকেই আমি বড়লোকদের ঘৃণা করি। বুঝলাম, তবে সব বড়লোক কি সমান? আমি অত কিছু জানি না, আমার কাছে সব বড়লোক এক। আই হেট রিচ। এসব গল্প করতে করতে তারা জঙ্গলের পাশে একটা রিসোর্টে পৌঁছায়। একটা রুমে 4-5 জন থাকার ব্যবস্থা করে। মেহেদি, সাজু, সোহান, সবুজ, আনিস আর কয়েকজন মিলে সবাইকে থাকার ব্যবস্থা করে। ওইদিকে মুক্তা, মিতু, নুসরত রুমের দিকে যায়। নীলা রুমের দিকে যাচ্ছিল এমন সময় একজন স্টুডেন্ট নীলার হাত ধরে বলে, নীলা। পিয়াল হাত ছাড়ো। নীলা আমার কথা শোনো। পিয়াল যা বলার হাত ছেড়ে বলো। আমার হাত ধরেছো কেন? নীলা তুমি বুঝো না, আমি তোমাকে ভালোবাসি, আমার তোমাকেই চাই। পিয়াল এসব বলো না তুমি, আমি অন্য কাউকে ভালোবাসি।
অন্য কাউকে ভালোবাসো মানে কি? তুমি শুধুই আমার। না, আমি তোমাকে ভালোবাসি না। তুমি কাকে ভালোবাসো যে তার জন্য আমার ভালোবাসা অস্বীকার করছো? আমি সবুজ স্যারকে ভালোবাসি। কথাটা বলেছে সেই সময় সেখানে সবুজ চলে আসে। সবুজ নীলার কথা শুনে অবাক হয়। ওইদিকে পিয়াল নীলার কথা শুনে বিশ্বাস করতে পারে না। সে নীলাকে বলে, কি বললে তুমি? তুমি সবুজ স্যারকে ভালোবাসো? হাসালে, মজা করছো তাই না? তুমি মিথ্যে বলছো। মিথ্যে নয়, আমি সত্যিই সবুজ স্যারকে খুব ভালোবাসি। নীলার কথা শুনে পিয়াল কিছু বলতে যাবে, এমন সময় মুক্তা সেখানে এসে বলে, নীলা, পিয়া, তোরা এখানে কি করছিস? রুমে চল। ওইদিকে সবুজ নীলার কথা শুনে অবাক হয়। সে মনে মনে ভাবতে থাকে, নীলা কি বলল? ও আমাকে ভালোবাসে? এইসব ওই মেয়ে কি বলছে? আমি ওর টিচার, ওর মনে আমাকে নিয়ে ফিলিংস কি করে আসতে পারে? না, এটা ঠিক নয়। ও ভুল করেছে, ওকে বোঝাতে হবে। সবুজ এসব আকাশ পাতাল ভাবছে। এমন সময় সাজু ও সোহান এসে সবুজকে বলে, কি হলো স্যার, এখানে দাঁড়িয়ে কি ভাবছেন? চলুন, সবাই অপেক্ষা করছে। আচানক কারো গলার আওয়াজ পেয়ে সবুজ চমকে উঠে তোতলাতে তোতলাতে বলে, আমি আমি কি ভাববো? তোমরা কোথায় ছিলে? আমরা তো আপনারই পিছনে আছি। কি সোহান, তাই না? হয়েছে, চলো, আর মজা করতে হবে না। রুমে গিয়ে চারজন বসে কথা বলছে। নুসরত বলে, আচ্ছা তোরা বসে কথা বল, আমি বরং ফ্রেশ হয়ে আসি। ওকে, তুই জলদি আয়। আমি ততক্ষণ আমার বাসায় একটা কল করি। আব্বু আম্মু চিন্তা করবে। ওকে, তাই না হয় কর, আমি আসছি। রাতে সবাই একসঙ্গে বসে গল্প করছে। তাদের মধ্যে কেউ একজন একটা কথা বলে ওঠে, তোমরা সবাই এখানে একটা কলেজের কথা শুনেছ? কি কথা? কোন কলেজ? এই পাশের জঙ্গলে একটা পুরনো দিনের কলেজ আছে, যেখানে নাকি রাত 12টা একা একা কলেজে আলো ঝলমল করে, ক্লাসও হয়। ওসব কি বলেছে বলো তো? ওসব ফালতু কথা, এরকম কিছু হয় নাকি? হ্যাঁ ভাই, শুনেছি। কথাটা শুনে মুক্তা বলে, তাই নাকি? এরকম কলেজ আছে নাকি ওই জঙ্গলে? তাহলে তো গিয়ে দেখতে হয়। এসব কি বলছিস মুক্তা? তুই ওই ভুতুরে কলেজ দেখতে যাবি? হ্যাঁ যাব। আরে এটা তো থ্রিলিং। এখানে ঘুরতে এসে এসব যদি না দেখি তবে ঘুরতে আসার মানে কি? হ্যাঁ, মুক্তা ঠিকই বলেছে। আমরা কাল ওই কলেজ দেখতে যাব, তবে সূর্যের আলো থাকতেই যাব, আর আলো থাকতেই ফিরে আসব। হ্যাঁ, সেটাই ভালো হবে। সবাই যাব, জলদি ফিরে আসবো। সবাই মিলে প্ল্যান করে। সাজু তাদের মাঝে বলে ওঠে, ভাই তোরা যাবি যা, আমি যাব না। সাজুর কথা শুনে মুক্তা হেসে বলে ওঠে, দেখ নীলা, নুসরাত ও কি ভীতু। ভূতের কথা শুনে ভয় পেয়ে গেছে, তাই ভয়ে যেতে চাইছে না। আপনার যেটা বাবার বাবুন, আমি তো যাচ্ছি না। ভাই তুই একটা ছেলে হয়ে ভয় পাচ্ছিস? তোর জন্য তো আমরা ছেলেরা হাসির পাত্র হয়ে যাচ্ছি। তোরা যাই বল ভাই, আমি যাব না। তাতে ওরা আমাকে নিয়ে যা ভাববে তাই ভাবুক। পরের দিন সবাই দল বেঁধে বেরিয়ে পড়ে। সকাল 10টায় সাজু ও সোহা নিজের রুমে থাকে। এমন সময় একটা কল আসে। আসতেই সাজু রুম থেকে বেরিয়ে যায়। এদিকে মুক্তা বাকিরা ঘুরতে গিয়ে একটা ঝামেলায় পড়ে। পুরো কলেজ ঘুরতে ঘুরতে কখন সন্ধ্যা হয়েছে বুঝতে পারেনি। এদিকে কেউ মুক্তাকে খুঁজে পাচ্ছে না। তারা মুক্তাকে খুঁজছে, মিতু কান্না করছে। তখন মেহেদি মিতুকে সান্ত্বনা দিয়ে বলে, মিতু দেখুন, এভাবে কাঁদবেন না, আপনার আপুকে পাওয়া যাবে। আপি আমাদের থেকে কখন দূরে গেল, আমি কেন টের পেলাম না? আপনি শুধু একার উপর দোষ নিচ্ছেন কেন? আমারও তো খেয়াল করিনি। ও আমার আপি, তাই আমার উচিত ছিল আপির খেয়াল রাখা। হ্যাঁ, মিতু ঠিক বলেছে, আমাদের সবার উচিত ছিল ওর খেয়াল রাখার। ওসব ছাড়, এখন চল খুঁজি মুক্তাকে। সোহান মুক্তার কথা শুনে অবাক হয়। সেই সময় সাজু সোহানকে কল করে বলে, কি হলো সোহান? সাজু বন্ধু আমার সব শেষ হয়ে গেল। এসব তুই কি বলছিস? আর তোর গলায় এমন দেখাচ্ছে কেন? ভাই, আমার বোন মুক্তার খবর পাচ্ছে না। মুক্তা নাকি হারিয়ে গেছে ভুতুরে কলেজ দেখতে গিয়ে। কি? তোর বোনের খবর পাচ্ছিস না মানে? মৃদু কল করে বলল মুক্তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। সোহানের কথা শুনে সাজু অবাক হয়। মনে মনে বলে, কি? উনি কোথায় গেল? উনি ভূতের কবলে পড়েনি তো? আমি যাব একবার ওনাকে খুঁজতে। আমি যাব। উনি যদি রেগে যায়, ডাকার কথা তো পড়ে, আগে দেখি উনি কোথায়, যদি বড়সড় কোনো বিপদ হয়। এইসব 7-5 ভেবে জঙ্গলের দিকে যায় আর মুক্তার নাম ধরে ডাকতে থাকে। হঠাৎ
অন্ধকারে কারোর সঙ্গে ধাক্কা খেয়ে পড়তে গেলে সাজুর সামনের ব্যক্তিটিকে ধরে ফেলে। মেয়েটা ভয়ে সাজুকে জড়িয়ে ধরে। সাজু অবাক হয়ে মেয়েটিকে বলে, এই মেয়ে, আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? কে আপনি? আমি মুক্তা, প্লিজ আমাকে বাঁচান। বলেই মুক্তা সোজা হয়ে দাঁড়ায় সাজুর সামনে। সাজু ফোনের টর্চ জ্বালাতে সামনে মুক্তাকে দেখে অবাক হয়ে বলে, আপনি এখানে? আপনি জানেন আপনার জন্য সবাই টেনশন করছে? সরি, আসলে আমি রাস্তা ভুলে ওই দিকে চলে গেছি। তবে সমস্যা হচ্ছে আমি রাস্তায় খুঁজে পাচ্ছি না। প্লিজ আমাকে এখান থেকে বার করে নিয়ে চলুন। ওকে, দেখি এই অন্ধকারে কি করা যায়। সাজু ফোনের আলোয় মুক্তার হাত ধরে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। হঠাৎ কতগুলো জঙ্গলি লোক এসে সাজু মুক্তাকে জোর করে বস্তিতে নিয়ে যায়। সে বস্তির সর্দার সাজু ও মুক্তাকে সাঁওতালি ভাষায় কিছু বলে, যা সাজু ও মুক্তা বুঝতে পারে না। তখন সাজু সর্দারকে উদ্দেশ্য করে বলে, স্যার দেখুন, আপনি কি বলছেন? আপনার ভাষা আমরা বুঝতে পারছি না। তখনই একটা মেয়ে তাদের দুজনের সামনে এসে সাজুর দিকে তাকিয়ে বলে, সর্দার জিজ্ঞাসা করছে তোমাদের রিলেশন কি? তোমরা এই গভীর জঙ্গলে কি করছো? আসলে আমরা দুজন বর বউ। পেছন থেকে কথাটা সাজু বলে ওঠে, যা শুনে মুক্তা অবাক হয়। সে সাজুর কথা শুনে খুব রেগে যায়। সে মনে মনে ভাবতে থাকে, এসব এই ছেলে কি বলে? আমরা নাকি বর বউ? ওই ছেলেকে আমি কখন বিয়ে করলাম? আর কখনই বা আমরা হাজব্যান্ড ওয়াইফ হলাম? যত সব আজাইরা কথা। এখন যদি হাতটা খোলা পেতাম তবে ওই বজ্জারটাকে বুঝিয়ে দিতাম আমি ওর কেমন বউ। কত বড় সাহস, আমাকে বলে নাকি আমি ওর বউ। মুক্তার ভাবনার মাঝে মেয়েটা বলে ওঠে, তোমরা সত্যি বর বউ নাকি বাঁচার জন্য মিথ্যে বলছো? না না, একদম নয়, আমরা সত্যি বর বউ। মেয়েটা সাজুর মুখে এমন কথা শুনে সেই জঙ্গলি লোকদের তাদের ভাষায় বলে যে সাজু মুক্তার বর বউ। কথাটা শুনে তারা প্রমাণ দিতে আবার তাদের ভাষায় বলে কিছু কথা, যা সাজু বা মুক্তা কিছুই বুঝতে পারেনি। তখন মেয়েটাকে সাজু বলে, উনি আবার কি বলছেন? উনি বলছে তোমরা যে বর বউ তার প্রমাণ দিতে। প্রমাণ? এখন কি করে প্রমাণ দেব? আমাদের সবার কাছে তোমাদের আবার বিয়ে করতে হবে। কি? এখন এইভাবে বিয়ে করে প্রমাণ দিতে হবে? না না, সেটা হয় না। প্রমাণ তো দিতেই হবে। বলেই সেখানে মুক্তা ও সাজুর বিয়ের ব্যবস্থা করে। সাজু অবাক হয়, মুক্তা খুব রেগে যাচ্ছে। সাজু বাধা দিতে চাইলে ও বিয়ে বন্ধ করতে পারে না। মেয়েটা বলে, বিয়ে তো তোমাদের করতেই হবে, কোনো বাহানা চলবে না, বিয়ে করতেই হবে। কাজী ডাকা হয়। কাজী এসে বিয়ে করে দেয়। মুক্তা বাধ্য হয়ে সাজুকে বিয়ে করে। মুক্তা মনে মনে বলে, তুই আমার সঙ্গে এটা ঠিক করিসনি সাজুর বাচ্চা। আমি তোকে আমার হাজবেন্ড মানি না, আমি শুধুই আমার চিকুর। এমন সময় সেই মেয়েটা এসে তাদের বলে, এবার তোমরা ফিরেই, তোমরা চাইলে রাতেই এখানে কাটাতে পারো। না, আমরা এখানে থাকতে চাই না। আরে বউ, কি বলছো? এত রাতে কোথায় যাবে? রাতটা এখানে থেকে যাই, সকালে চলে যাব। কিন্তু আর কোনো কিন্তু নয়, তোমরা রাতটা থেকে যাও। সবার জোড়াজুড়িতে মুক্তা সাজু থেকে যায়। মুক্তাও রাগে ফেটে পড়ছে। সাজুর সেদিকে ভ্রুক্ষেপ নেই। জঙ্গলি লোকেরা সারা রাত নাচ হই হুল্লোড় করে কাটায়। সকাল হতে মিতু, নুসরত, নীলা আবারও খুঁজতে বের হয়। আসার সময় নীলা রাস্তা ভুলে যেতে গেলে সায়ক এসে তার হাত ধরে। তখনই দূর থেকে সবুজ স্যার সবটা লক্ষ্য করে। সায়ক নীলাকে বলে, নীলা ওইদিকে কোথায় যাচ্ছ? আসলে কোন দিকে যাব বুঝতে পারছি না। আমার সঙ্গে আসো, আমি নিয়ে যাচ্ছি। সবুজ এসব দেখছে আর কেন জানি ওর খুব রাগ হচ্ছে। সবুজ মনে মনে বলে, এইসব আমার কি হচ্ছে? ও আমার স্টুডেন্ট, আর ও যখন আমাকে ভালোবাসি বলেছিল তখনও তো বলেছিলাম ওকে বোঝাবো আমি ওর টিচার, কিন্তু এখন আমার এমন হচ্ছে কেন? কেন আমি ওকে ওই শায়কের সঙ্গে সহ্য করতে পারছি না? সবুজের ভাবনার মাঝে সোহান ও মেহেদি এসে বলে, স্যার কি হলো? এখানে দাঁড়িয়ে কি ভাবছেন? চলুন স্যার, দেখি মুক্তা কোথায়। হ্যাঁ চলো। এমন সময় মুক্তা ও সাজু এসে দাঁড়ায় তাদের সামনে। সাজু মুক্তাকে সামনে দেখে সবাই অবাক হয়। মেহেদি বলে, সাজু তুই এখানে, আর মুক্তা তুমি ওর সঙ্গে? সে অনেক কথা, এখন বলবো না, রিসোর্টে চলো বলছি। মুক্তা মুখ গম্ভীর করে আছে, কারোর সঙ্গে কথা বলছে না। সেটা দেখে মিতু, নুসরত ও নীলা অবাক হয়, কিন্তু কিছুই বলছে না। রিসোর্টে এসে সাজু সবাইকে বলে,
বাইরে একটা প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে? সোহান কল করে বলেছিল মুক্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমি ওকে খুঁজতে যাই। খুঁজতে গিয়ে জঙ্গলি লোকের হাতে পড়ে মুক্তাকে বিয়ে করতে বাধ্য হই। সাজুর কথা শুনে অবাক হয়। সব থেকে বেশি অবাক হয় মেহেদি। এবার মেহেদি সাজুর হাত ধরে একটু দূরে নিয়ে গিয়ে বলে, সাজু, হ্যাঁ বল। তুই সত্যিই মুক্তাকে বিয়ে করেছিস? এটা কি করে সম্ভব? মানে কি বলছিস? তুই তোর মিষ্টিকে কি করে ভুলে গেলি? না ভাই, আমি আমার মিষ্টিকে কখনোই ভুলবো না। আমার লাইফে মিষ্টি সব। আমি আমার মিষ্টিকে খুঁজবো। আর 6 মাস না হলে তো আমি ওই মেয়েকে ডিভোর্সও দিতে পারবো না। ঠিক আছে, যা কর, আমার মিষ্টি ভাবিকে কখনো ভুলে যাস না। আমার মিষ্টি ভাবিকেই চাই। ওদের দুজনের কথার মাঝে একটা কল আসে সোহানের ফোনে। সোহান কল রিসিভ করে বলে, কি ওর খবর পাওয়া গেছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। সোহানকে ফোনে কথা বলতে দেখে নুসরত সোহানের কাছে গিয়ে বলে, সোহান ভাইয়া, তুমি এখানে? একটা কথা বলবো। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, তুমি যাও এখান থেকে। ভাই আপনি সবসময় আমার সঙ্গে এমন করেন কেন? আমি জানি না, কিন্তু আমার তোমাকে সহ্য হয় না। কথাটা শুনে নুসরাতের খুব কষ্ট হয়। সে সোহানকে বলে, সরি ভাইয়া, আমি আজ আপনাকে কথা দিচ্ছি, আজকের পর আর কখনো আপনাকে ডিস্টার্ব করব না, কথা দিলাম। বলে নুসরত আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। নুসরতের যার পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সোহান। সে বুঝতে পারল না কি হলো। সে মনে মনে ভাবল, এটা কি হলো? মেয়েটা আজ কিছু বললো না, এই কথাই মেনে নিয়ে চলে গেল। কি হলো আজ ওর? এই সোহান, কি সব ভাবছিস? তুই তো সবসময় এটাই চেয়েছিস, তাহলে আজও চলে গেছে তো তুই ওর কথা ভাবছিস কেন? সোহান ভাবনায় ডুবে আছে। সাজু মুক্তার বিয়ের কথা শুনে নাম রেগে যায়, কিন্তু মুখে হাসি ফুটিয়ে বলে, কংগ্রাচুলেশন সাজু মুক্তা। নাইম ভাইয়া, তুমি এই বিয়েটাকে কংগ্রেস জানাচ্ছ? দেখো মুক্তা, তুমি মানো আর নাই মানো, বিয়েটা তো হয়ে গেছে, তাই এখন থেকে সাজুই তোমার হাজবেন্ড। সব কথা ছাড়, এখন সবাই বাসায় ফিরে চল। হ্যাঁ, সবাই ফিরে চলো, আর এখানে থাকার কিছু নেই। সবাই বাসায় ফিরে আসে। গাড়ি থেকে নামতেই মিতু মুক্তাকে বলে, আপি এখন তুই কি করবি? কি করবে মানে? এখন মুক্তা সাজুর ওয়াইফ, তাই আজ থেকে তো মুক্তাকে সাজুর কাছেই থাকতে হবে। কোথায় থাকবি আপিও ভাইয়া? কোথায় আবার? আজ থেকে সাজুর বাসায় তো মুক্তার বাসা। না, আমি এইভাবে ওই খ্যাটটাকে আমার জামাই বলে মানি না। মিতু, আমরা বাসায় যাই চল, আমি ওকে স্বামী হিসেবে মানি না। বলে মুক্তা ও মিতু বাসায় চলে যায়। এদিকে সাজু কিছু বলতে চেয়েও বলতে পারে না। মেহেদি বলে, সাজু মুক্তা তো চলে গেল। ছাড় ভাই চল, এমনি তো আমি এই বিয়েটা মানি না, তাই ও কোথায় থাকলো কি করলো সেটা আমার জানার দরকার নেই। যে যার বাসায় চলে যায়। মুক্তা বাসায় যেতেই মুক্তার আব্বু মুক্তাকে ডেকে বলে, মুক্তা, এদিকে আয়। আব্বু কিছু বলবে? হ্যাঁ, এসব আমি কি শুনলাম? তুই নাকি একটা খ্যাত ছেলেকে বিয়ে করেছিস? আব্বু এসব কথা তোমাকে কে বললো? কে বলতে পারে বলে মনে হয় তোর? আমাকে নাইম সব বলেছে। নাইম ভাই বলেছে? কি হলো বল, আমাদের না বলে তুই কি করে পারলি বিয়ে করতে? আসলে আব্বু আমি ইচ্ছে করে। চুপ কর, কোনো বাহানা করার চেষ্টা করবি না। তুই যখন বিয়ে করেছিস তখন তুই ওই ছেলের সঙ্গেই থাকবি। আমার বাসায় তোর কোনো জায়গা নেই। ওসব তুমি কি বলছো আব্বু? আমি তোমার মেয়ে, এই বাসায় তো আমারও অধিকার। চুপ, তুই যেই মুহূর্তে ওই ছেলেকে বিয়ে করেছিস সেই ছেলের বাসায় আজ থেকে তোর বাসা। এই বাসায় তোর কোনো অধিকার নেই। আব্বু একদম জোর গলায় কথা বলবি না। মিতু ওকে বল বাসা ছেড়ে চলে যেতে। মুক্তা তার আব্বুর কথা শুনে মনে মনে বলে, আমি ওই সাজুর বাচ্চাকে কখনোই ক্ষমা করব না। ও কি ভেবেছে আজ ওর জন্য আমাকে আমার আব্বু আমাকে বাসা থেকে বের করে দিল। মিতু তুই তোর আব্বুকে বলে দে আমি চলে যাচ্ছি। আপি এসব তুই কি বলছিস? আব্বু না হয় রাগ করেছে, তা বলে তুই আমাদের সবার ওপর রাগ করে চলে যাবি? প্লিজ আপি, আমাকে ছেড়ে যাস না। তুই তো জানিস তোকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। তোকে ছাড়া আমি কি করে থাকবো? তোকে ছেড়ে আমারও কষ্ট হবে বনু, কিন্তু কিচ্ছু করার নেই, আমি আসছি। কোথায় যাবি এখন আপি? কোথায় আর যাব? যে ছেলেটা আমার লাইফ হেল করেছে তার লাইফ হেল করতে যাব। আজ থেকে ওই সাজুর লাইফ হেল করব আমি। আমি তিলে তিলে শেষ করব ওকে। ওর জন্য আজ আমি বাসা ছাড়া হলাম, এবার ওকে ওর বাসা থেকে বাসা ছাড়া করব। কি বলছিস আপি?
তুই সাজু ভাইয়ের সঙ্গে এমনটা করতে পারিস না। যাই হোক, ও তোর হাজবেন্ড, তাই ওকে অপমান করা মানে তোর অপমান হবে। সেটা আমি দেখে নেব, তোকে ভাবতে হবে না। আর হ্যাঁ, আম্মুর খেয়াল রাখিস। ওকে আপি, তুইও নিজের খেয়াল রাখিস। ওইদিকে নীলা বাসায় গিয়ে সবুজ স্যারের কথা ভাবছে। তখনই সায়ক কল করে সায়কের কল দেখে কল রিসিভ করে বলে, সায়ক কি হলো? নীলা, তোমার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বলো। এভাবে নয়, কাল একবার আমাদের কলেজের পেছনে যে রেস্টুরেন্ট আছে ওখানে আসতে পারবে? ওকে, আসবো, এখন রাখছি। মুক্তা রাস্তায় বেরিয়ে সাজুকে খুঁজতে লাগে। এমন সময় একটা মেয়ের সঙ্গে দেখা হয়। মুক্তাকে এদিক ওদিক তাকাতে দেখে মেয়েটা মুক্তার কাছে এসে বলে, কিছু খুঁজছেন? এখানে একটা ছেলে ছিল, লাল শার্ট কালো স্যুট, চুলগুলো স্পাই করা। হ্যাঁ, তুমি দেখেছো ছেলেটাকে? হ্যাঁ দেখেছি তো। ও কোথায় থাকে জানো? হ্যাঁ জানি তো, কিন্তু আপনি? আমি ওই ছেলের বউ। কিন্তু জানো, ও আমাকে স্বীকার না করে রাস্তায় রেখে চলে গেছে। আমি ওর বাসাও জানি না। এখন কি করব বুঝতে পারছি না। আপনি সত্যি বলছেন আপনি ওর বউ? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে ওর কাছে ফিরিয়ে দিচ্ছি। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আসুন আমার সঙ্গে। মেয়েটা মুক্তাকে নিয়ে একটা বাসার সামনে যায়। মুক্তা বাসা দেখে অবাক হয়ে সে মনে মনে বলে, এত আলিশান বাড়ি, মেয়েটা আমাকে এখানে নিয়ে এলো কেন? বোন, তুমি আমাকে ভুল জায়গায় নিয়ে আসোনি তো? না, আমি ভুল করিনি, এটাই ওর বাসা। আসুন আমরা ভেতরে যাই। আমার ভয় করছে। তুমি সত্যি আমাকে ঠিক জায়গায় নিয়ে এসেছো তো? হ্যাঁ, ভেতরে চলুন, সব বুঝতে পারবেন। মেয়েটা মুক্তাকে নিয়ে ভেতরে যায়। মুক্তা ভয়ে ভয়ে ভেতরে ঢুকতে লাগে। মেয়েটা ভেতরে ঢুকেই ডাকতে থাকে, আমি 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 কোথায় গেলে বাইরে এসে দেখে যাও কে এসেছে আমাদের বাসায়। মেয়েটা কি বলছে এসব? এটা ওই মেয়েটার বাসা? ও আমাকে ওর নিজের বাসায় কেন নিয়ে এলো? মুক্তা নিজের মনের কথাটা ভাবছিল। এমন সময় একটা ভদ্র মহিলা বাইরে বেরিয়ে আসে। মহিলা বাইরে এসে মেয়েটাকে বলে, রুমি, তুই এভাবে বাসায় এসে চিল্লাচ্ছিস কেন? আমি ওই দেখো। কি দেখবো? বলে মহিলা মুক্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে যায়। মুক্তা মহিলাকে দেখে অবাক হয়ে বলে, আন্টি। এই মেয়ে, তুমি কি আমাকে চিনো? আমি মিষ্টি, শফিকের মেয়ে। তুমি শফিক ভাইয়ার মেয়ে? তুমি সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু আপনারা এখানে কবে এসেছেন? আর আপনারা যখন এখানে আছেন তাহলে আমাদের সঙ্গে দেখা করেনি কেন? আমি তো জানতাম না তোমরা এখানে থাকো, কিন্তু তুমি এখানে কি করে? তুমি মেয়েটাকে চেনো? হ্যাঁ, তুই ওকে চিনতে পারছিস না? ও তোর খেলার সাথী, মিতুর আপি। কি? উনি মিতুর আপি? মানে আমার মিষ্টি আপি? হ্যাঁ, কিন্তু তুই ওকে এখানে নিয়ে এলি কেন? আর ওর সঙ্গে কোথায় দেখা হলো? আমি মিষ্টি আপুর কথা মতে উনি নাকি আমার সাজু ভাইয়ার বউ। কি? ও সাজুর বউ? মিষ্টি, রুমি কি বলছে? তুমি সাজুর বউ? হ্যাঁ আন্টি, আপনার ছেলে আমাকে বিয়ে করেছে। এর মানে সাজু জানে তুমি ওর মিষ্টি? মানে সাজু সত্যি এই বাসার ছেলে আর আমি ওর মিষ্টি? মানে মিষ্টি, সাজুই তো তোমার ছোটবেলার খেলার সাথী, আর তুমি সব সময় বলতে আমার সাজুর বউ হবে। আজ তো সেটা সত্যি করে ফেললে। তুমি সত্যি বলছো আন্টি? সাজুই আমার ছোটবেলার বর? ওই মেয়ে, আন্টি কি? হ্যাঁ, তুমি নাকি আমার ছেলের বউ? বরের মাকে কেউ আন্টি বলে? সরি আন্টি, না মানে আম্মি, তোমার ছেলে কোথায়? ও বাসায় নেই। আম্মি, তোমাদের একটা কথা বলবো। হ্যাঁ বল। মুক্তা কিছু কথা বলে সাজুর মা ও বোনকে। তারা সব শুনে বলে, ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এখন যা, ফ্রেশ হয়ে আয়। ওকে আম্মি। রুমি, মনে থাকে যেন যেটা বললাম। ওকে ভাবিজি, তুমি এসো আমার সঙ্গে, আমি তোমাকে ভাইয়ার রুমটা দেখিয়ে দিই। আজ থেকে তুমি ওখানেই থাকবে। ওকে মাই সুইট ননদিনী। রুমি মুক্তাকে নিয়ে সাজুর রুমে যায়। মুক্তা সাজুর রুম দেখে হা হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, অসম, সাজু এত বড় লোক কিন্তু কি খ্যাতের মতো থাকে। ও সব অপমান সহ্য করে সবার কাছে খারাপ হয়ে থাকে কেন? আর সাজুই যে আমার ছোটবেলার ভালোবাসা সেটা আমি জানতে পারিনি, আর না জেনে কত কষ্ট দিয়েছি। এবার আমার ভালোবাসার মানুষকে ভালোবেসে আমার কাছে ফিরে নেব, কিন্তু এত সহজে তো তোমার কাছে ধরা দেব না আমার ছোটবেলার জামাই। আমি তোমাকে খুব ভালোবাসি সাজু,
সেই ছোট থেকে, কিন্তু বড় হয়ে আমি তাকে না চিনে অনেক কষ্ট দিয়েছি। আর না। আচ্ছা ভাবি, তুমি ফ্রেশ হও, আমি আসছি। মুক্তা রুমির কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। সে রুমিকে বলে, ওকে রুমি। ভাবি, মিতু কেমন আছে? মিতু ভালো আছে, ওর সঙ্গে তোমার পরে দেখা করিয়ে দিব। ওকে ভাবি। রাত 11টা। মুক্তা সাজুর রুমে বসে মিতুর সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। সাজু বাসায় এসে খেয়ে রুমে এসে বিছানায় এসে যেই না পড়েছে অমনি চিৎকার করে ওঠে। এই কে রে আমার রুমে? সাজুর চিৎকার শুনে সবাই ছুটে আসে। মুক্তা সাজুর চিৎকার শুনে সাজুকে বলে, ওই এভাবে চিৎকার করছো কেন? আমি তোমার বউ। নিজের বউকে দেখে কেউ ভয় পায়? পাগল ছেলে একটা। দরজার বাইরে থেকে সাজুর মা বলে, ওই কি হলো, এরকম চেল্লামিল্লি করছিস কেন? এসব কি আম্মি? কেন, তুই মেয়েটাকে চিনতে পারছিস না? না মানে ও এখানে কি করে? তুমি তো আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? এটা তো আমার বাসা। আজ থেকে আমার স্বামীর বাসা আমার বাসা। কিন্তু তুমি তো এই বিয়ে মানছিলে না। এখন তো মানছি, তাই চলে এলাম। কি মানছি না মানে? আমি মানি না এই বিয়ে। তুমি মানো আর নাই মানো, আমি মেনে নিয়েছি। না, এটা অসম্ভব। তোমাকে আমার বাসায় কে নিয়ে এলো? কে নিয়ে আসবে? তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে আসবে আর আমি তোমার বাসা খুঁজে পাবো না? আমি ঠিক তোমার বাসা খুঁজে এসে গেছি। তোরা বর বউয়ে যা পারিস কর। রুমি, চল এখান থেকে। ওকে আম্মি, চলো। সাজুর মা ও বোন চলে যায়। সাজু মুক্তাকে বলে, এসবের মানে কি মুক্তা? তুমি এসব কেন করছো? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এসব কি ফালতু কথা বলছো তুমি? ফালতু কথা কেন হবে? যেটা সত্যি সেটাই বলছি। আমার তোমাকে খুব ভালো লেগেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সাজু। কথাটা বলে মুক্তা সাজুকে জড়িয়ে ধরে। সাজু মুক্তার এরকম বিহেভ দেখে অবাক হয়। সে মুক্তাকে নিজের থেকে ছাড়িয়ে বলে, দেখো মুক্তা, আমি এই বিয়ে মানি না। আর তুমি জানো আমি কোন পরিস্থিতিতে তোকে বিয়ে করেছিলাম। তাহলে কেন এমন করছো? এক সময় তো তুমি এই বিয়ে মেনে নাওনি, তাহলে এখন কি এমন হয়ে গেল যে তুমি আমাকে ভালোবাসো বলছো? ও বুঝেছি, তুমি যেই দেখছো আমি খ্যাত না, আমি বড়লোক বাড়ির ছেলে, অমনি বলছো তুমি আমাকে ভালোবাসো। কিন্তু আমি এই বিয়ে মানি না আর তোমাকে ভালোবাসি না। তুমি প্লিজ আমার কাছে আসার চেষ্টাও করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মাইন্ড ইট। আমি অত কিছু জানি না, আমার তোমাকেই চাই। তুমি কখনো আমাকে পাবে না, তোমার যা ইচ্ছা তাই করে নাও। সাজু কথাটা বলে নিজের বিছানায় গিয়ে গা এলিয়ে দেয়। মুক্তা মনে মনে ভাবে, মাই ডিয়ার হাজব্যান্ড, এত বছর পর তোমাকে পেলাম, আর তার উপর তুমি আমার হাজব্যান্ড হয়ে গেছো আজ। তাই আর তো তোমাকে হারাতে দিব না। শুধু একটাই পরীক্ষা করব, তুমি তোমার মিষ্টিকে মনে রেখেছো নাকি ভুলে গেছো। যদি আমাকে মনে রাখো তাহলে তো কথাই নেই, কিন্তু যদি আমাকে ভুলে গেছো তাহলে তোমার যে কি হাল করব সেটা তুমি নিজেও জানো না। কথাটা ভাবতে ভাবতে মুক্তা বিছানায় গিয়ে সাজুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সাজু মুক্তার এমন বিহেভ দেখে নিজেকে মুক্তার থেকে ছাড়িয়ে সরে ঘুমায়। মুক্তা সাজুর এমন অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে। পরের দিন মিতু মন খারাপ করে স্কুটি নিয়ে ভার্সিটি যাচ্ছিল। এমন সময় মেহেদির সঙ্গে দেখা। মেহেদি মুক্তার সামনে এসে দাঁড়িয়ে যায়। আচমকা সামনে মেহেদিকে দেখে টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই মেহেদি মিতুকে ধরে নিয়ে দুজনে একসঙ্গে পড়ে যায়। একটু পর মিতুর জ্ঞান ফিরতে দেখে সে মেহেদির বুকের উপর শুয়ে আছে। এটা মনে হতে মিতু ধরফড় করে বুকের উপর থেকে উঠে দাঁড়ায়। তখন মেহেদি বলে, আপনি ঠিক আছেন? এভাবে কেউ সামনে এসে দাঁড়ায়? আপনার জন্য এরকম অ্যাক্সিডেন্ট হলো। আসলে আর আসলে করতে হবে না। কি চাই আপনার? আজ আপনি একা কেন? আপনার আপি কোথায়? আপনি বাসায় নেই। বাসায় নেই মানে? মানে আপনি কাল রাতে বাসা ছেড়ে বেরিয়ে গেছে। কোথায় গেছেন জানেন না? জানি না, তবে আপনি বলেছিল যে আপনি লাইফ হেল করেছে, আপনি তার কাছেই যাবে। ও আচ্ছা, বুঝলাম। আপনি ওনার খবর নিয়েছেন উনি ওখানে পৌঁছেছে কিনা? না, খুঁজে নেওয়ার কোনো সুযোগ নেই। কেন? ফোন করে তো খবর নিতে পারতেন। কি করে কল করব? আপনি তো রাগ করে ফোনটাই নিয়ে যায়নি। ওকে দাঁড়ান, আমি সাজুকে কল করে দেখি। দেখুন না প্লিজ। মেহেদি তার ফোনটা বের করে সাজুকে কল করে। সাজু কল রিসিভ করতেই মেহেদি বলে, সাজু। হ্যাঁ বল। সাজু, মুক্তা কি তোর সঙ্গে আছে? তুই হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছিস কেন?
পরে বলছি, আগে বলো ও তোর বাসায় আছে কিনা। হ্যাঁ, ও কাল রাতে আমার বাসায় এসেছে। আচ্ছা বুঝলাম, ওকে রাখছি এখন। রাখছি মানে? কিসের জন্য জিজ্ঞেস করলি বললি না তো? সময় হলে জানতে পারবি, এখন রাখছি। বলে কল কেটে দিয়ে মিতুর দিকে তাকিয়ে বলে, আপনার আপি সাজুর বাসায় আছে। কি সত্যি বলছেন আপনি? হ্যাঁ। আপনি জানেন ভাইয়ার বাসা কোনটা? আমাকে আমার আপির কাছে নিয়ে যাবেন? আপনি যাবেন ওখানে? হ্যাঁ প্লিজ নিয়ে চলুন। ওকে, আসুন আমাদের সঙ্গে। মেহেদি মিতুর স্কুটি উঠিয়ে দেখে স্কুটির অবস্থা খারাপ। স্কুটি সার্ভিসিংয়ে পাঠিয়ে দিয়ে তার গাড়িতে করে সাজুর বাসায় যায়। বাসায় ঢুকতে সাজুর বোন রুমি এসে তার আম্মিকে আবার ডেকে বলে, আমি দেখে যাও, তোমার ছোট ছেলেও বিয়ে করে বউ নিয়ে এসেছে। কি শেষমেশ ওই মেয়েদও আমাকে না বলে বিয়ে করে বউ নিয়ে এলো? হ্যাঁ আম্মি, মিত ভাইয়াও একটা মেয়েকে নিয়ে এসেছে। মিতু রুমির কথা শুনে অবাক হয়। সে মনে মনে বলে, মেয়েটা কি বলছে? মেহেদি এই বাসার ছোট ছেলে মানে? আর ওর বউ মানে? কাকে বউ বলছে? এক মিনিট, আমাকে ওর বউ ভাবছে নাকি? মিতুর ভাবনার মাঝে সাজুর মা বাইরে বেরিয়ে এসে বলে, মেয়ে এসব কি? তুইও শেষে আমাকে না জানিয়ে বিয়ে করে নিলি? আম্মি তুমি কান্না করছো কেন? আর আমি বিয়ে করেছি মানে কি? আমার বউ কোথায় পেলে তুমি? তোর পাশে তোর বউ দেখতে পাচ্ছিস না? আম্মি কি আবল তাবল বলছো? ওই মেয়ে আমার বউ হতে যাবে কেন? ও তোমার বড় বৌমার ছোট বোন মিতু। কথাটা শুনে রুমি ও তার আম্মি অবাক হয়ে যায়। মিতুর দিকে তাকিয়ে রুমি আনন্দে চিৎকার করে বলে, হোয়াট? তুমি মিতু? না মানে তুই সত্যি মিতু? মানে আপনি আমাকে চিনেন নাকি? আর আপনি আমাকে তুই করে বলছেন কেন? মিতু, তুই আমাকে চিনতে পারছিস না? আমি রুমি, তোর ছোট। রুমির কথাটা শেষ হওয়ার আগেই সাজুর মা রুমির মুখ চেপে বলে, ওই মেয়ে কি করছিস? বড় বৌমার কথা মনে নেই? বৌমা কি বলেছিল? সাজুর আম্মির কথা শুনে রুমি চুপ করে যায়। মেহেদি ও মিতু তাদের কথা শুনে অবাক হয়। মেহেদি তাদের বলে, আম্মি তুমি ওনাকে ভাবির কাছে নিয়ে যাও, আমি এখন আসছি, আমার একটা কাজ আছে। সাজু কোথায়? সাজু বাসায় নেই। কি কাজ আছে বলে বেরিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। মেহেদি ও তার আম্মির কথাবার্তা শুনে মিতু অবাক হয়ে ভাবতে থাকে, এর মানে উনি এই বাসার ছোট ছেলে, সাজুর ভাই। কিন্তু ওদের দেখলে তো মনেই হয় না। সাজু ভাইয়া কত সাদাসিধে, আর উনি তো বড় লোকই ভাব দেখায়। আমার মাথায় কিছুই ঢুকছে না, কি হচ্ছে? মিতুর ভাবনার মাঝে ছেদ দিয়ে রুমি মিতুর হাত ধরে মুক্তার কাছে নিয়ে যায়। মিতু আমার সঙ্গে আয়, আমি তোকে ভাবির কাছে নিয়ে যাই। মিতু কি বলবে বুঝতে পারছে না। সে রুমির সঙ্গে হাঁটা ধরে। সাজুর মা মেয়েকে উদ্দেশ্য করে বলে, মিতুকে নিয়ে বৌমার কাছে যা, আমি তোদের জন্য জল খাবার পাঠিয়ে দিচ্ছি। ওকে আম্মি, ওকে আম্মি। কথাটা বলে রুমি মিতুকে নিয়ে সোজা সাজুর রুমে নিজে গিয়ে বলে, ওই যে তোর আপি, কথা বলে নিয়ে আমি বাইরে আছি। দরজার কাছে রুমির গলার আওয়াজ পেয়ে মুক্তা দরজার দিকে তাকায়। দরজার সামনে রুমি ও মিতুকে দেখে মুক্তা অবাক হয় এবং মিতুকে দেখে আনন্দ হয়ে দৌড়ে গিয়ে মিতুকে ঝরিয়ে ধরে বলে, মিতু বোন আমার, তুই এখানে? আমি সত্যি দেখছি, এটা কোনো স্বপ্ন নয় তো? এটা কোনো স্বপ্ন নয় ভাবি, ও তোর সামনে স্বয়ং এখানে। তোরা কথা বল মিতু, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। বলে রুমি চলে যায় আর মুক্তা মিতুকে নিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলে, বোন তুই এসেছিস, আমার যে কি ভালো লাগছে। কিন্তু তুই এখানে কি করে, আর আমার খোঁজ কি করে পেলি? সব বলছি, আগে তুই শান্ত হয়ে বস। ওইদিকে সেই রুমটায় বসে আছে ডেভিল কিং ও তার দলবল। কিং তার লোকদের বলে, সবু শুনো, মেদ ওরা কোথায়? বস, নাইমুলের খবর পেয়ে যাব। আমাকে আমার এক গুপ্তচর খবর দিল। তাহলে ওকে তোলার ব্যবস্থা কর। ওকে বস। এমন সময় ডেভিল কিং এর লোকের ফোনে একটা কল আসে। সবুজ কল রিসিভ করতে অপর প্রান্ত থেকে গলার ভয়েস আসে, ওই কুত্তা, তোর ওই ছোট লোক বসকে ফোনটা দে। ওই কুত্তা সব সময় আমার কাছের মানুষগুলোকে কেড়ে নিয়েছে, আমি ওকে ছাড়বো না। ওই তুই কাকে কুত্তা বলছিস? উনি আমাদের বস। বসকে নিয়ে কোনো কথা বলবি না। কে কল করেছে সবু? বস, ওই নাইমুল। ফোনটা দে আমাকে। ডেভিল কিং সবুর থেকে ফোনটা নিয়ে কানে লাগাতেই নাইমুল বলে, কিরে সালা ডেভিল, কি ভেবেছিলি আমার থেকে নিজেকে লুকিয়ে রাখবি আর আমার কাছের মানুষগুলোকে এক এক করে কেড়ে নিবি? সেটা আমি সহ্য করব না। না, তোর জন্য অনেক কিছু হারিয়েছি, আর নয়, এবার আমার নেওয়ার পালা। ঠিক আছে, চেষ্টা করে দেখ। আমার যেটা সেটা আমার। তুই
অনেক মানুষের জীবন নষ্ট করেছিস। আর না, এবার থেকে তোর প্রতিটা কাজে আমি বাধা হয়ে দাঁড়াবো। পারলে আটকে দেখা আমাকে। দেখাবো, ওয়েট অ্যান্ড ওয়াচ। ওইদিকে নীলা ও নুসরত ক্যান্টিনে বসে কথা বলছে। দূর থেকে দুটো মানুষ তাদের লক্ষ্য করছে, যেটা তারা দুজনের কেউ জানে না। নীলা নুসরতকে বলে, আপি কি ব্যাপার বলো তো, মিতু ও মুক্তা আপি এখনো এলো না? সেটাই তো বুঝতে পারছি না, কল করলাম সেটাও পেলাম না। আমিও মিতুকে কল করলাম, পেলাম না। ওদের কথার মাঝে সায়ক এসে নীলার পাশে বসে বলে, নীলা কেমন আছো? নুসরাত আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন কাটলো ওখানে? খুব ভালো। নুসরাত আপু কিছু মনে না করলে নীলাকে একটু নিয়ে যাব। কোথায় যাবে? এসব কি বলছো সায়ক? বলছি একটু ওয়েট, নিয়ে যেতে পারি আপু? ওকে যাও যাও, নীলা দেখো কি বলছে ছেলেটা। ওকে আপু। থ্যাঙ্কস আপু। সায়ক নীলাকে নিয়ে একটা পার্কের দিকে যায়। সায়ককে পার্কের দিকে যেতে দেখে নীলা বলে, আমরা কোথায় যাচ্ছি সায়ক? চলোই না, দেখতে পাবে। সায়ক নীলাকে একটা পার্কে নিয়ে এসে বকুল গাছের নিচে দাঁড় করায়। সায়ক নীলাকে বলে, নীলা তুমি তোমার চোখ বন্ধ করবে? চোখ বন্ধ করবো কেন? করোই না, তারপর দেখতে পাবে। ওকে, করছি। বলে নীলা চোখ বন্ধ করে। কিছুক্ষণ পর সায়ক নীলাকে চোখ খুলতে বলে। এবার তুমি তোমার চোখ খুলতে পারো। সায়কের কথা শুনে নীলা চোখ খুলে তাকায়। নীলা চোখ খুলে এমন কিছু দেখবে সে ভাবতে পারেনি। সে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, কি বলবে খুঁজে পাচ্ছে না। তখনই সামনে থাকা ব্যক্তি নীলার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, Will you be my life partner? স্যার, আপনি আপনি এসব কি বলছেন? আর আপনি এসব করেছেন সাহেবকে দিয়ে? আপনি সত্যি আমাকে ভালোবাসেন নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? এইটা কোনো স্বপ্ন নয় নীলা, সত্যি আমি তোমাকে ভালোবাসি। এখন তুমি বলো, তুমি কি আমাকে ভালোবাসবে? আমিও যে আপনাকে ভালোবাসি, কিন্তু আমি কখনো ভাবিনি আপনিও আমাকে ভালোবাসবেন। এটা সত্যি কোনো স্বপ্ন নয় তো? আমি তো ভেবেছিলাম আপনাকে ভালোবাসার অপরাধে আপনি আমাকে শাস্তি দিবেন। এটা কোনো স্বপ্ন নয় নীলা। আর হ্যাঁ, আমিও জানতাম তুমি আমাকে লাইক করো। তবে হ্যাঁ, সেই দিন আমি ব্যাপারটা জেনে ভেবেছিলাম তোমাকে এসব নিয়ে কিছু বলবো। তবে কাল যখন সায়ককে তোমার আশেপাশে দেখলাম, সেটা আমার ভালো লাগেনি। আর আজ আজ তো ও সব সীমায় অতিক্রম করে ফেলেছে। তাই বাধ্য হয়ে ওর সামনেই ওর সাজানো বাগানে আমি তোমাকে প্রপোজ করে দিলাম। কি? আপনি সাহেবকে নিয়ে জেলাস? এটাও শুনতে পেলাম। তো আমি কি মানুষ না নাকি? আমার কি ভালোবাসার মন নেই? না মানে স্যার। চুপ একদম, স্যার নয়। সেটা কি করে হয়? আপনি আমার স্যার, আমি কি করে আপনাকে? না না, আমি পারবো না। এদিকে সোহান ক্লাসের দিকে যেতে গিয়ে নুসরতকে দেখতে পায়। একা একা ক্যান্টিনে বসে আছে, মন খারাপ। দুজনের চোখাচোখি হতে নুসরত চোখ সরিয়ে নিয়ে কফি খেতে লাগে। নুসরত মুখ ফিরিয়ে নিতে সোহানের কেমন একটা লাগে। সে মনে মনে ভাবে, আজ নুসরাত আমাকে দেখে ছুটে এলো না, আর ও আমার চোখে চোখ পড়তেই মুখ ফিরিয়ে নিল। ও মুখ ফিরিয়ে নিতে আমার খারাপ লাগছে কেন? আমি তো সব সময় এটাই চেয়েছি। তবে আজ যখন সেই দিন এলো, তাহলে আজ আমার এটা ভালো লাগছে না কেন? এসব আকাশ পাতাল ভেবে সোহান ক্লাসে যায়, কিন্তু আজ কেন জানি তার ক্লাসে মন বসছে না। ওইদিকে মিতু মুক্তার থেকে সব শুনেই মিতু বলে, আপি, এর মানে ভুল করে তোর বিয়ে ঠিক মানুষের সঙ্গে হয়ে গেছে, যাকে ছোট থেকে ভালোবেসেছিস, সেই তোর লাইফ পার্টনার। এমন সময় সাজুর বাসার একজন সার্ভেন্টস এসে মুক্তা মিতুর জন্য জলখাবার দিয়ে যায়। এদিকে রুমির সঙ্গে পরিচয় হয়ে খুব খুশি মিতু। সবাই একসঙ্গে বসে আড্ডা হই হুল্লোড় করে সময় কাটিয়ে মিতু বলে, আপি, রুমি এখন আমাকে যেতে হবে। সারাদিন তোর এখানে কাটিয়েছি, এখন বাসায় না ফিরলে আব্বু রাগ করবে। ঠিক বলছিস বনু, তাহলে এখন না, পরে আসিস। ওকে আপি। রুমি, আমাদের বাসায় যাস কেমন? হ্যাঁ, এবার তো যেতে হবে, এত বছর তোকে ফিরে পেলাম। এখন সময় মেহেদি বাসায় আসে। মেহেদিকে দেখি মিতু কিছু বলতে যাবে, তখন মেহেদি তার বোন রুমিকে বলে, রুমি, আমি কোথায়? আমি আন্টির বাসায় গেছি। আচ্ছা। মেহেদিকে দেখে মুক্তা বলে, মেহেদি, আপনি এখানে? ভাবি, মেহেদি আমার ছোট ভাইয়া। কি এর মানে মেহেদি সাজুর ভাই? হ্যাঁ। ও, এর মানে মেহেদি আমার দেবর হয়? হ্যাঁ, সেটাই তো, তোমার বদমাস দেওর। ওই, আমি বদমাস? হ্যাঁ, বদমাস তো। মেহেদি, একটা কথা বলবো? হ্যাঁ ভাবি, বলুন।
আমার বোনকে আমাদের বাসায় পৌঁছে দেবে? ওকে ভাবি, আমার সমস্যা নেই। আপি, আমি একা যেতে পারবো। চুপ থাক মেহেদি, প্লিজ। ওকে ভাবি। মুক্তার কথায় মিতু আর কথা না বাড়িয়ে মেহেদির সঙ্গে যায়। মিতু মেহেদির পাশের সিটে, মেহেদি এটা ওটা কথা বলছে। তাতে বিরক্ত হয়ে মিতু বলে, দেখুন মিস্টার, আমাকে এখানে নামিয়ে দিন, আমি আপনার সঙ্গে যাব না। এটা আপনি কি বলছেন? এই জায়গাটা ভালো না। সেটা তোকে ভাবতে হবে না, আপনি আমাকে এখানে নামিয়ে দিন। কিন্তু বললাম না, যেতে দিন আমাকে। ওকে ওকে, এত রাগ করেন কেন? সব ধনী মানুষ খারাপ হয় না। আমি কিছু শুনতে চাই না, আপনি আমাকে এখানে নামিয়ে দিন। মেহেদি আর কথা না বাড়িয়ে চলে যায়। গাড়ি থেকে নামার পর এবার ওর ভয় করতে লাগে। তখন মনে মনে বলে, এটা আমি কি করলাম? এখন এরকম একটা জায়গায় একা নামা ঠিক হয়নি, এখন ভয় করছে। উনিও কেমন মানুষ, এভাবে একটা মেয়েকে একা রেখে কেউ যায়? আমার তো ভয় করছে। এমন সময় কিছু লোকাল ছেলে এসে মিতুকে ডিস্টার্ব করে। মিতু খুব ভয় পায়, কি করবে বুঝতে পারে না। এমন সময় মেহেদি এসে দাঁড়ায় তাদের সামনে। মেহেদিকে দেখে আবার খুব খুশি হয়। সে বুঝতে পারে না কেন তার এত ভালো লাগছে। মেহেদিকে দেখে ছেলেগুলো চলে যায়। মেহেদি মিতুর উপর রাগ করে হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দিয়ে বলে, আর একটা ও কথা বলবেন না, চুপচাপ বসে থাকুন, আমি আপনাকে বাসায় নামিয়ে দিচ্ছি। আসলে এমন কিছু হবে বুঝতে পারিনি। চুপ, একদম ফালতু কথা বলবে না। বুঝতে পারিনি, আমি যখন বললাম তখন আমার কথা শুনেছিলে, এখন এসেছে নাটক করতে। মিতু মেহেদির কথা শুনে চুপ হয়ে যায়, আর কিচ্ছু বলেনি। পুরো রাস্তা চুপ করেছিল। মেহেদিও কিছু বলেনি। মিতু একটু একটু করে আর চোখে দেখছে, আর মনে মনে বলে, সত্যি সবাই সমান হয় না। আমি ওনাকে এতদিন ভুল বুঝেছি। আজ উনি না থাকলে কি যে হতো। আমার ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু উনি তো এখন রেগে আছেন। কি করি এখন? মিতুর ভাবনার মাঝে মেহেদি বলে, নামুন, এখন আপনার বাসায় এসে গেছি। মিতু গাড়ি থেকে নামতেই মেহেদি গাড়ি ঘুরিয়ে চলে যায়। মিতু তাকে থ্যাঙ্কস বলারও সুযোগ পায়নি। মিতুর খুব খারাপ লাগছে। মিতু বাসার ভেতর যেতে যেতেই মনে মনে ভাবে, উনি খুব কষ্ট পেয়েছেন। আমি সত্যিই ওনাকে ভুল বুঝেছি। সব বড়লোক সমান হয় না, কিন্তু কিছু কিছু বড়লোক ওনার মতও হয়, যারা স্বার্থ ছাড়াও মানুষের পাশেই থাকে, যেমন মেহেদি। এদিকে সাজু বাসায় আসতেই মুক্তা তার কাছে গিয়ে বলে, ওই সারাদিন কোথায় ছিলে? কোনো মেয়ের দিকে তাকাওনি তো, বা কোনো মেয়ের সঙ্গে ফ্ল্যাট করনি তো? দেখো তুমি শুধু আমার। ওই মেয়ে, তোকে কতবার বলেছি আমি তোকে বউ বলে মানি না, তুই আমার থেকে দূরে থাক। সেটা বললে তো শুনবো না। তুমি আমার হাজব্যান্ড, আমারই থাকবে। না, তুই কখনো আমার বউ হতে পারবি না, সর এখান থেকে। বলে সাজু মুক্তাকে এমন ঠেলা দেয় যে মুক্তা টাল সামলাতে না পেরে রুমে তার টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। মাথা কেটে রক্ত বের হয়। সাজু বুঝতে পারেনি এমন কিছু হয়ে যাবে। দৌড়ে গিয়ে মুক্তাকে তুলে ধরে বলে, এই মুক্তা, কি হলো তোমার? রুমের মধ্যে চিল্লাচিল্লির আওয়াজ পেয়ে রুমি দৌড়ে এসে সাজুকে বলে, কি হলো ভাইয়া? ভাবি, কি হলো? এত রক্ত? বোন, আসলে আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। কি করব এখন? এখানে বসে ভাবছিস কি করবি? ওকে হসপিটালে নিয়ে চল। সাজু মুক্তাকে কোলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এমন সময় মেহেদি আসে। মেহেদিকে দেখে সাজু বলে, মেদ, গাড়ি ঘোড়া। ভাবির কি হয়েছে? সব পরে জানবি, এখন গাড়ি ঘোড়া। ওকে সাজু। কিছুক্ষণের মধ্যে তারা হসপিটালে পৌঁছে। রুমি মিতুকে কল করে সব জানায়। মিতু খবর শুনে কি করবে বুঝতে পারে না। মিতু বলে, রুমি, আপ্পিকে দেখে রাখিস, আমি সকালে যাব, এত রাতে আর যেতে পারবো না। তুই চিন্তা করিস না, আমি আছি ভাবি, খেয়াল রাখবো, তুই সকালে আসিস। ওকে। ডক্টর চেক আপ করে জানায় মুক্তার তেমন কোনো বিপদ নেই। খবর শুনে রুমি একটু শান্তি পায়। সাজু কিছু বলতে চাইলে বলতে দেয় না। পরের দিন মুক্তার খবর শুনে সবাই দেখতে আসে। নুসরত, নীলা, ওদিকে মিতু ও সোহান। নুসরত মুক্তার কাছে গিয়ে বলে, কেমন আছিস এখন? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা বল। আমাদের কথা ছাড়, তুই বল এসব কি করে হলো? ছাড় এসব কথা, আমি ঠিক আছি, এটাই বড় কথা। মিতু, নীলা ওরা কোথায়? ওরা বাইরে আছে। আচ্ছা, ওদের ডাক। নীলা, মিতু ভেতরে আসে। ওইদিকে সোহান, মেহেদি বাইরে বসে আছে। নুসরত, নীলা ও মিতু বাইরে আসতে সোহান নুসরাতের দিকে তাকিয়ে আছে, কিন্তু নুসরত সোহানকে দেখে মুখ ফিরিয়ে চলে আসে। মেহেদি সাজুর কাছে গিয়ে বলে, সাজু। হ্যাঁ বল। ভাবির সঙ্গে দেখা করবি না? না, ওকে আমি স্ত্রী মানি না,
তাই ওকে দেখার ইচ্ছা আমার নেই। মিতু মেহেদি সাজুর কথা শুনে অবাক হয়। সে মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, সাজু ভাইয়া আর উনি যদি দুই ভাই হয় তাহলে ওনাদের দুজনের নাম ধরছে কেন? মিতুর ভাবনার মাঝে নীলা এসে বলে, এই মিতু, এখানে দাঁড়িয়ে একা একা কি ভাবছিস? ভাবছি তো একটা কথা। কি কথা? এই যে সাজু ভাইয়া আর মেহেদি একে অপরের নাম ধরে রাখছে। হ্যাঁ, তো কি হয়েছে? ওনারা তো বন্ধু, তাই বন্ধুর নাম ধরে ডাকবে, এটাই তো স্বাভাবিক। এটা স্বাভাবিক নয়। স্বাভাবিক নয় মানে? মানে সাজু ভাইয়া ও মেহেদি দুই ভাই, আপন ভাই। মানে ওনারা দুই ভাই, তাও আপন? তাহলে ওনারা নাম ধরে ডাকে কেন? সেটাই তো ভাবছি, কার কাছে জানবো এই কথা। এক মিনিট, পেয়েছি। কি পেয়েছিস? ওদের সম্পর্কের কথা। কার কাছে জানবি? কথাটা বলতে বলতে তাদের মধ্যে রুমি এসে হাজির হয়। রুমিকে দেখে মিতু বলে, রুমি? হ্যাঁ বল। আচ্ছা, সাজু ভাইয়া আর মেহেদি তো দুই ভাই, ওদের মধ্যে বড় কে? আর ওনারা একে অপরের নাম ধরে ডাকে কেন? এই কথা, এই নিয়ে টেনশনে আছিস নাকি? সেটা তো আছি, এখন তুই সবটা ক্লিয়ার কর। সাজু ভাইয়া ও মেহেদি ভাইয়া যমজ ভাই। হোয়াট? সত্যি ওনারা যমজ ভাই? হ্যাঁ, এটা সত্যি। এবার বুঝলাম। এমন সময় নুসরাত নীলার কাছে এসে বলে, নীলা, কলেজ যাবি না? হ্যাঁ, আসছি। এমন সময় সোহান নুসরাতের কাছে এসে বলে, নুসরাত, আমার তোমার সঙ্গে কথা আছে, আমার সঙ্গে একটু আসো। সরি, আমার আপনার সঙ্গে কোনো কথা নেই। নীলা, তুই যাবি? হ্যাঁ, যাচ্ছি। নুসরাত, কোনো কথা নেই আপনার সঙ্গে। নীলা, চল। সোহান নুসরাতের এরকম বিহেভ দেখে অবাক হয়। সে বুঝতে পারে না নুসরাত কেন এমন করছে। তারপর সে মনে মনে ভাবে, আচ্ছা, সেদিন ওকে এই কথা বলার জন্য কি রাগ করে আছে? মেয়েটা তো আমাকে ভালোবেসেছিল, আর আমি ওর ভালোবাসা না বুঝে ওকে কষ্ট দিয়েছি। না, আমার ওর কাছে ক্ষমা চাইতে হবে যেভাবেই হোক। ওইদিকে সাজু মুক্তার কেবিনে যায়। গিয়ে দেখে মুক্তা বেডে শুয়ে আছে। মুক্তাকে দেখতে সাজুর কেন জানি বুকের মধ্যে কষ্ট অনুভব হচ্ছে। কেন এমন হচ্ছে সেটা বুঝতে পারছে না। সাজু কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে যায়। একদিন পর মুক্তা বাসায় ফিরে আসে। সাজু মুক্তাকে দেখে তার রুমে ছুটে যায়। এদিকে মিতু মেহেদির কাছে গিয়ে বলে, মেহেদি, একটা কথা ছিল আপনার সঙ্গে। হ্যাঁ বলুন। সরি। সরি? সরি মানে? আসলে সেদিনের ঘটনার পর আমি বুঝেছি সব বড়লোক সমান হয় না। সেদিন আপনি বুঝিয়েছেন, আমি ভুল ছিলাম। আপনি আমাকে ঠিক কি সেটা বুঝিয়েছেন। তা আপনার কাছে এখন বড়লোক খারাপ নয়? না নেই, আজ আমি সব বুঝেছি, থ্যাঙ্কস টু ইউ। ওয়েলকাম। এদিকে মুক্তা সাজুকে রুমে দেখে মুখ ফিরিয়ে নেয়। তখন সাজু মুক্তার কাছে গিয়ে বলে, সরি বউ। বউ ডাকটাই মুক্তার জন্য সব থেকে বড় শক ছিল। সে রাগে লুকে সাজুর দিকে তাকিয়ে বলে, কি বললে তুমি? বললাম সরি বউ। হ্যাঁ, এই বউ, তুমি আমাকে বউ ডাকলে, এর মানে তুমি আমাকে বউ বলে স্বীকার করছো? হ্যাঁ, মেনে নিয়েছি। সরি, আমি তোমার ভালোবাসা বুঝিনি, এখন বুঝেছি তাই ফিরে এলাম। আমি তোমাকে বউ বলে স্বীকার করলাম। কিন্তু আমি আপনাকে বর বলে মানি না। এসব তুমি কি বলছো? তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, তবে এখন অস্বীকার করছো কেন? হ্যাঁ, আমি দেখছিলাম তুমি কি চাও, কিন্তু তুমি যে এইভাবে বদলে যাবে আমি ভাবিনি। বদলাবো না তো কি করব? তোমার মতো এত কিউট বউ যার আছে, সে কি করে ভালো না বেসে থাকতে পারে? সাজুর কথা শুনে মুক্তা তার শরীরের কথা ভুলে গিয়ে সাজুর বুকের উপর ওঠে। সাজুর জামার কলার চেপে ধরে বলে, তুই কি বললি? তুই আমাকে ভালোবাসিস? আরে আরে মারছো কেন? তুমি আমার বউ, তোমাকে ভালোবাসি, এতে তুমি খুশি হবে। তা না করে তুমি আমাকে মারছো। তুমি কি চাও আমি আমার ছোটবেলার ভালোবাসার মানুষকে বলে তোমাকে আপন করেছি, আর তুমি কি না? তোকে কে বলেছে আমাকে ভালোবাসতে? আরে তুমি পাগল নাকি? তোমার বর তোমাকে ভালোবাসি বলেছে, তাতে তুমি খুশি হবে। তা না করে তুমি আমাকে মারছো। না, মারবো না, তোকে ফুল দিয়ে পুজো করব। তুই কি, হ্যাঁ, তুই তোর ছোটবেলার ভালোবাসাকে ভুলে কি করে আমাকে ভালোবাসতে পারিস? আজ আমার জন্য ছোটবেলার ভালোবাসা ভুলে যাচ্ছিস, পরে তো অন্য কারোর জন্য আমাকে ভুলে যাবি। না বেবি, তা কখনই হবে না। আমি তোমাকে বলবোই না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুই যদি আর একবার বলিস আমাকে ভালোবাসিস, তবে তোর খবর আছে বলে দিলাম। বারে, আমি আমার মিষ্টিকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আমি আমার মিষ্টিকে খুব ভালোবাসি,
ও মিষ্টি বউ। সাজুর মুখে ভালোবাসি কথাটা শুনে মুক্তা সাজুকে কিল চর মারতে থাকে। তারপর একটা কথা মনে পড়তে মুক্তা সাজুকে মারা বন্ধ করে দিয়ে বলে, কি বললে তুমি? তুমি মিষ্টিকে ভালোবাসো? তুমি সত্যি বলছো তুমি মিষ্টিকে ভালোবাসো? বউ তুমি কি পাগল হয়ে গেছো? মানে পাগল হতে যাব কেন? আরে তোমার বর অন্য কোনো মেয়েকে ভালোবাসে বলছে, আর তুমি সেটা শুনে খুশি হচ্ছ? আমি খুব খুশি। তুমি সত্যি মিষ্টিকে ভালোবাসো? হ্যাঁ বাসি, আমি আমার মিষ্টি বউকে খুব ভালোবাসি। মিষ্টি, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? সাজু, তুমি কি করে জানো আমি তোমার মিষ্টি? তুমি যেমন আমার বাসায় এসে জেনেছিলে আমি তোমার ছোটবেলার ভালোবাসা, তেমনি আজ আমিও জানতে পারলাম তুমি আমার ভালোবাসার মানুষ। আম্মু নাকি রুমি? না, আম্মি বা রুমি কেউ বলেনি, আমাকে অন্য কেউ বলেছে তুমিই আমার মিষ্টি। মিষ্টি, তুমি যখন জানতে পেরেছিলে আমি তোমার ভালোবাসা, তবে আমাকে ধরা দাওনি কেন? আমি দেখতে চেয়েছিলাম আমি তোমাকে ভালোবাসি বলে তুমি কি করো। তা পরীক্ষায় কি উত্তীর্ণ হতে পেরেছি? পেরেছো। আই লাভ ইউ সাজু। আই লাভ ইউ টু মিষ্টি। আর আমার থেকে দূরে থাকবে? এত বছর পর আমি আমার বউকে পেলাম, আর তার থেকে দূরে থাকা যায়? বউ কাছে আসো। দাঁত ছাড়ো, কি করছো? দরজা খোলা আছে, তোমার লজ্জা করে না? লজ্জা পেলে বউকে আদর করবো কেমনে? ধ্যাত, লুচু কোথাকার, লুচ্চা লোক একটা, যাও এখান থেকে। ওইদিকে মিতু মেহেদি ফোনে গল্প করছে। সোহান শুয়ে শুয়ে নুসরাতের কথা ভাবছে। নুসরাত মেয়েটা খারাপ নয়, মেয়েটা আমাকে কতবার বলেছে ভালোবাসে, আর আমি মেয়েটার ভালোবাসা কখনোই বোঝার চেষ্টা করিনি। মেয়েটা কি বা চেয়েছিল আমার কাছে? শুধু আমার একটু ভালো ব্যবহার, ও একটু ভালোবাসা। না, আমি ওকে ওর ভালোবাসা ফিরিয়ে দিব। হ্যাঁ নুসরাত, আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি, এবার আমার ভালোবাসা স্বীকার করার পালা। পরের দিন মুক্তার ঘুম ভাঙতে দেখে সে সাজুর বুকে মাথা রেখে শুয়ে আছে। সেটা দেখে মুক্তা মুচকে মুচকে হাসছে। মুক্তা সাজুর ঠোঁটে আলতো একটা কিস দিয়ে বলে, গুড মর্নিং মাই হাজব্যান্ড। গুড মর্নিং টু মাই ওয়াইফি। তুমি জেগে আছো? এমন পাগলি বউ কেউ এভাবে একটা কিস দিলে না জেগে উপায় আছে? হ্যাঁ, তুমিও না এমন ভাবে কেউ বলে, আমার লজ্জা করে না বুঝি? বলি আমার বাবুলে, আমার বাবু লজ্জাও পায়। আমার বাবু লজ্জা পেলে কত কিউট লাগে সেটা কি আমার বাবু জানে? না, জানে না, অত জানতে হবে না, যাও এখান থেকে। আরে শোনো তো। সাজুর কথা শেষ হতে না দিয়ে মুক্তা সাজুকে ঠেলা দিয়ে বার করে দেয়। তারপর হঠাৎ করে সাজুকে বলে, সাজু। সাজু মুক্তার ডাক শুনে পেছনে ফিরে তাকিয়ে বলে, হ্যাঁ বলো। আমি কি আবার কলেজে যেতে পারি? অফকোর্স যেতে পারো। এটা আবার জিজ্ঞেস করতে হয়? তুমি কলেজে যাবে, তাতে আমারও ভালো লাগবে। নাইমুল তার লোকের কাছে খবর পায়। বস। ইমন, কিছু খবর পেয়েছিস? পেরেছি বস। তাই? কে সে? নাম কি? তখনই ইমন কয়েকটা পিক বার করে নাইমুলকে দেখায়। নাইমুল পিকগুলো দেখে শক হয়ে বলে, ইমন তুই ঠিক বলছিস? এটাই এসকে ডেভিল কিং ও ওদের সাঙ্গপাঙ্গ। ইয়েস বস, এরাই এসকে ও তাদের দলবল। থ্যাঙ্কস ইমন, তুই অনেক বড় কাজ করেছিস। আমি এতদিন যেটা করতে পারিনি তুই সেটা করিয়ে দেখিয়েছিস। এসব কি বলছেন বস? এটা তো আমার ডিউটি, তাই আমি আমার কাজ করেছি মাত্র। ওকে, আমি এখন আসছি। তুই তোর কাজের প্রাপ্য মূল্য পাবি। আমি এখন আসছি, তুই এদিকটা সামলা। ওকে বস। নাইমুল হক সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সোহান কলেজে গিয়ে নুসরতকে দেখতে পায় না। তখন মিতুর কাছে গিয়ে বলে, মিতু একটা কথা বলবে? কি ভাইয়া? তোর নুসরাত আপি কোথায় রে? আপি তো এখনো আসেনি। বলতে বলতে দেখে নুসরত তাদের কাছে আসে। নুসরতকে দেখে সোহান বলে, নুসরাত তোমার সঙ্গে কথা আছে, এসো আমার সঙ্গে। আমি তো বলেছি আপনার সঙ্গে আমার কথা নেই। সোহান নুসরতের কোনো কথা না শুনে হাত ধরে টেনে নিয়ে যায়। তা দেখে মিতু ও নীলা অবাক হয়ে তাকিয়ে থাকে। ওদিকে নুসরত ও সোহানের এমন বিহেভ দেখে অবাক হয়েছে। সোহান নুসরতকে একটা লেকের পাশে নিয়ে গিয়ে সামনে দাঁড় করিয়ে দিয়ে বলে, নুসরাত তুমি কেন এমন করছো? আমি কি করছি? আপনি যেটা চেয়েছিলেন সেটাই তো করছি। আমার কথা রাখতে এমন করছো? হ্যাঁ, আপনি তো এটাই চেয়েছিলেন। এবার যদি কিছু চাই তাহলে নিশ্চয়ই সেটাও রাখবে। একবার তো চেয়েছিলেন, সেটা যখন রেখেছি তখন এটাও নিশ্চয়ই রাখতে পারবো। বলুন কি বলতে চান? আই লাভ ইউ নুসরাত।
হোয়াট? কি বললেন আপনি? তুমি বলেছো নুসরাত, আমি আগে যেটা চেয়েছিলাম সেটা তুমি রেখেছ, এখন যেটা চাইবো সেটাও তুমি রাখবে বলেছ। এখন তুমি তোমার কথা রাখতে বাধ্য। আপনি এসব কি বলছেন? আপনি? হ্যাঁ নুসরাত, আমি তোমাকে ভালোবাসি। এখন তুমি বলো, তুমি কি আমাকে ভালোবাসো না? কিন্তু আপনি তো। চুপ, ফালতু কথা না বলে বলো, ভালোবাসো কিনা? বাসি, আপনাকে খুব ভালোবাসি সোহান ভাইয়া। নুসরাত কথাটা বলার সাথে সাথে সোহান নুসরাতের মুখে আঙুল রেখে বলে, চুপ। ভাইয়া কি? হ্যাঁ তাহলে? সোহান, আমি তোমার মুখে শুধুই আমার নাম শুনতে চাই, আর একবার যদি ভাইয়া বলো তবে। তবে কি? হ্যাঁ, শুধুই সোহান বলবে। যদি বলি আই লাভ ইউ জান? নুসরাত, তুমি? হ্যাঁ আমি, আই রিয়েলি লাভ ইউ জান। আই লাভ ইউ টু বেবি। বলে সোহান নুসরাতকে বুকে জড়িয়ে নেয়। নুসরাতও আজ সোহানকে তার নিজের করে পেয়ে খুব খুশি। ওদিকে নীলা মিতু বসে আছে। এমন সময় সাজু ও মুক্তা আসে। ওইদিকে সবুজ স্যার ইশারায় নীলাকে ডাকে। সবুজকে দেখে নিলে সবার উদ্দেশ্যে বলে, মিতু আপু আর সাজু ভাইয়া এসেছে, তুই কথা বল, আমি একটু আসছি। তুই কোথায় যাবি? একটু ওয়াশরুমে যাব। ও আচ্ছা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। নীলা উঠে সবুজের কাছে যায়। এদিকে মুক্তা মিতুকে বলে, মিতু, তোকে একটা কথা বলি। কি কথা আপি? তুই জানিস সাজু আর আমি এক হয়ে গেছি? তাই নাকি? কি করে হলি? তুই আজ সাজু ভাইয়ের সঙ্গে এভাবে এখানে? কাল পর্যন্ত তো তুই। সেইটাই তো বলছি, সাজু আমার সেই ছোটবেলার ভালোবাসার মানুষ। কি সত্যি? হ্যাঁ সত্যি, আজ ওকে পেয়ে সত্যি খুব 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 খুশি। এইদিকে আড়াল থেকে কেউ ওদের কথা শুনছিল, সেদিকে ওদের ধ্যান নেই। একটু পর সোহান ও নুসরত ওদের কাছে আসে। সবাই বসে আড্ডা দিচ্ছে। মিতু দেখে সোহান ও নুসরতের মনে অন্যরকম কিছু। মিতু প্রশ্ন করে, আপি ভাইয়া কি ব্যাপার? একটু আগে কেমন মন খারাপ করে গেলে, এখন দেখছি দুজনের মনেই আনন্দ। আমাকে এবার আপি না বলে ভাবি বলা প্র্যাকটিস কর মিতু। কি? তাই নাকি? ভাবি? চুপ কর নঠাঙ্কিবাজ। ওইদিকে নীলা সবুজের কাছে যেতেই সবুজ নীলাকে জড়িয়ে ধরে। তা দেখে নীলা বলে, আই কি করছো? এটা কলেজ, ভুলে গেছো নাকি? আরে বুবু, তোমাকে কাছে পেয়ে জড়িয়ে না ধরলে হয়? তোমাকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাই বলে এখানে? পাগল নাকি তুমি? হ্যাঁ, তোমার প্রেমে। সবুজের বুকে হাত দিয়ে হালকা ঠেলা দিয়ে কথাটা বলে নীলা। দূরে সরে গিয়ে সবুজ মুচকি মুচকি হাসে। নীলা দৌড়ে পালিয়ে আসে, আর তখনই মিতুর সঙ্গে ধাক্কা খায়। তখন মিতু বলে, ওই তুই এইভাবেই দৌড়াচ্ছিস কেন? মনে হচ্ছে তোর পিছে কেউ আছে। না মানে ওই। না মানে ছাড়, ব্যাপারটা বল। আসলে তোকে একটা কথা বলা হয়নি। কি কথা বল? আসলে সবুজ স্যার আমাকে প্রপোজ করেছে। কি? স্যার তোকে প্রপোজ করেছে? কবে করলো? আগে বলিসনি কেন? আরে যেদিন ঘুরে এলাম না, পরের দিন কলেজ, সায়ক আমাকে প্রপোজ করতে চায়। তখনই স্যার আমাকে প্রপোজ করে, সায়ককে সরিয়ে। কি বলছিস তুই? এত কিছু হলো আর তুই আমাকে আগে বলিসনি? সরি রে, বলার সুযোগ হয়নি। আচ্ছা তাই? হ্যাঁ ইয়ার, আর সরি তোকে আগে বলিনি। হয়েছে, এখন চল, সবাই অপেক্ষা করছে। চল। এভাবে ওরা ক্লাস করে আড্ডা মেরে যে যার বাসায় ফিরে যায়। রাতে নাই মিতুর কাছে গিয়ে বলে, মিতু আসতে পারি? আরে ভাইয়া কিছু বলবি? কিছু মনে না করলে একটা কথা বলবো। হ্যাঁ বলো না ভাইয়া। একটা প্রশ্ন করব, সত্যি বলবে? বলো, কি প্রশ্ন? তুমি কি কাউকে ভালোবাসো? মিতু নাইমের প্রশ্ন শুনে অবাক হয়েছে, কি বলবে বুঝতে পারে না। তখন নাইম আবার বলে, কি হলো মিতু, বলো। না মানে ভাইয়া, আমি ওই বুঝেছি, তুমি কিছু নিয়ে কনফিউজ। তুমি একটা কাজ করো। কি ভাইয়া? তুমি তোমার চোখ বন্ধ করো, চোখের সামনে যাকে দেখবে মনে করো সেই তোমার মনের মানুষ। মিতু মনে মনে ভাবে সে তো নাইমকে ভালোবাসতো, তবে এখন কেন নাইম জিজ্ঞেস করতে বলতে পারছে না তার নাম। মিতু চোখ বন্ধ করে যার মুখ দেখে তা দেখে মিতু অবাক হয়। সে মনে মনে বলে, এটা কি করে সম্ভব? আমি তো নাইম ভাইয়াকে পছন্দ করতাম, সেই জায়গায় আমি কাকে দেখলাম? এটা হতে পারে না। আরেকবার চোখ বন্ধ করে দেখি। কথাটা বলেই মিতু আবার চোখ বন্ধ করে।
সে সেম আবার সেই মানুষকে দেখে। মিতুর এমন রিয়াকশন দেখে নাইম বলে, কি হলো মিতু, কার চেহারা দেখলে? না থাক ভাইয়া। আরে বলো না, সমস্যা নেই, আমি কাউকে বলবো না। কিন্তু কোনো কিন্তু নয়, বলো কাকে ভালোবাসো। নাইম ভাইয়া, আমি চোখ বন্ধ করলে মেহেদির চেহারা দেখতে পাচ্ছি। কি বলছো, তাই নাকি? কংগ্রাচুলেশন মিতু, এবার ওকে তোমার মনের কথা বলে দাও। কিন্তু আমি কি করি? আরে সমস্যা কোথায়, ভালোবাসলে বলে দিতে হয়। ওকে দেখছি। ওকে, কাল তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি এক কাজ করো। কি কাজ ভাইয়া? কাল তুমি মুক্তা, নুসরাত ও নীলাকে নিয়ে একটা জায়গায় যাবে, আমি গাড়ি পাঠাবো। কোথায় যাব ভাইয়া? ওটা সারপ্রাইজ, কাল জানতে পারবে। ওকে ভাইয়া, দেখছি। সাজু খেয়ে সে বিছানায় গা এলিয়ে দিয়ে মুক্তার ফটো দেখে মুচকে মুচকে হাসছে। এমন সময় মুক্তার রুমে এসে দেখে সাজু ফোনে কি দেখে হাসছে। সেটা দেখে মুক্তা তার কাছে এসে বলে, ওই মিয়া, বিছানায় গা এলিয়ে দিয়ে না ঘুমিয়ে কি করছিস? হ্যাঁ, কোন মেয়ের পিক দেখে আসছিস? আরে কী সব বলছো? আমি কার পিক দেখব? আর বরকে তুই করে বলে কেউ? কি দেখছিস? এই দেখো। বলে সাজু মুক্তার পিক দেখিয়ে বলে, এই যে এই মেয়ের পিক দেখছি, আমার কিউট বউ। বলে সাজু মুক্তাকে তার পিক দেখায়। পিক দেখে অবাক হয়ে বলে, এই তো আমি। জি বিবিজান, এটা তো আমি। তোমাকে ছাড়া আমি অন্য মেয়ের পিক দেখতে পারি? কথাটা শেষ করবে তখনই মুক্তা সাজুকে বলে, সরি, বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি। তুমি একটু বেশি বোঝো। কি? আরে আরে মজা করছিলাম, রাগ করছো কেন? আসো বাবু, কাছে আসো, একটু আদর করে দেই। ধ্যাত, তোমার সব সময় রোমান্স নিয়ে কথা। ঠিক আছে, যাও, আসতে হবে না কাছে। বলে মুখ ফুলিয়ে শুয়ে পড়ে। মুক্তা সাজুর অভিমান দেখে তার কাছে গিয়ে বুকে মাথা রেখে বলে, ওই বাবু, আমিও তো মজা করছিলাম, তুমি ছাড়া আর কার সঙ্গে মজা করব বলো? হ্যাঁ হয়েছে, কাছে আসো বউ। মুক্তা সাজুর বুকে মাথা রেখে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখে বলে, পাগল বর আমার, তুমি সত্যি আমার, অন্য কারো হতেই দেব না। মিতু অপেক্ষা করছে কলেজ ক্যান্টিনে। কিছুক্ষণ পর নুসরত, নীলা ও মুক্তা আস্তে আস্তে সবাইকে নাইমের কথা বলে। কথা শুনে মুক্তা বলে, নাইম ভাই আমাদের জন্য সারপ্রাইজ রেখেছে। কি সারপ্রাইজ? সেটাই তো বলেনি, ওই তো গাড়ি চলে এসেছে। দেখি চল, কি সারপ্রাইজ। বলে চারজন গিয়ে একটা কালো রঙের গাড়িতে ওঠে। সেই সময় সবুজ দেখতে পায়। সবুজ কিছু বলতে যাবে, তার আগেই গাড়িটা সেখান থেকে চলে যায়। সবুজ দৌড়ে ক্যান্টিনে যায়। এদিকে চারজনকে নিয়ে একটা ঘরে আটকে রাখে, দড়ি দিয়ে বেঁধে রাখে চারজনকে। এক এক করে চারজনের জ্ঞান ফিরতে মুক্তা বলে, মিতু, হে কি রকম সারপ্রাইজ? নাইম ভাইয়া আমাদের বেঁধে রেখেছে কেন? তখনই রুমের ভেতর প্রবেশ করে নাইম ও কিছু ছেলে। সবার হাতে বন্দুক, পিস্তল, মেশিন গান। এরকম অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। মুক্তা নাইমকে উদ্দেশ্য করে বলে, এসব কি নাইম ভাইয়া? মুক্তার প্রশ্ন শুনে নাইম রেগে বলে, চুপ, একদম চুপ, একটাও টু শব্দ করবি না, তোরা সবাই আমার কাছে বন্দি। এসব কি বলছো ভাইয়া? বন্দি মানে? বন্দি মানে বুঝিস না, ওরা কিডন্যাপ। সেটাই তো, তুমি আমাদের কিডন্যাপ করেছো কেন? বদলা, আমি ওদের ওপর বদলা নিতে চাই। কাদের উপর বদলা বিনে? কি সব বলছো ভাইয়া? তুমি না সারপ্রাইজ দিতে চেয়েছিলে, তবে এইসব করছো কেন? এরা কারা? ওরা আমাদের এভাবে ঘিরে আছে কেন? আমাদের তো ভয় করছে ভাইয়া। তাই নাকি বেবি? ভয় করছে? ভয় পাওয়ার জন্যই তো এত কিছু। এই ভয় আমি তোদের বয়ফ্রেন্ডদের চোখে দেখতে চাই। বয়ফ্রেন্ড মানে? এসব কি বলছো? তোদের বয়ফ্রেন্ড, আমি তো ওদের অপেক্ষাই করছি। তোকে আর কষ্ট করে অপেক্ষা করতে হবে না, আমরা এসে গেছি। তোর তো সাহস মন্দ না, দেখে দেখে আমাদের দুর্বল জায়গায় হাত দিয়েছিস। পেছন থেকে কথাটা এসকে ওরফে সাজু বলে ওঠে, তুই চলে এসেছিস? বাহ, এটাই তো চেয়েছিলাম, কিন্তু এত জলদি আসবি সেটা ভাবিনি। কি চাই তোর? এরকম করছিস কেন? তুই বুঝতে পারছিস না আমি কে? আমি নাওমুল হক, আওমুল হকের ভাই, যাকে তুই ও তোর লোকেরা নির্দয়ভাবে মেরেছিলি। আজ তোদের চোখের সামনে তোদের প্রিয়জনকে মারবো, তখন আমার শান্তি হবে। সেটা তো আমি ভালো করে জানি। তুই কে আর কেনই বা শহরে এসেছিস? তুই তোর ওই রেপিস্ট ভাইয়ের জন্য বদলা নিতে এসে ভুল করেছিস। তুই ভুল মানুষের গায়ে হাত দিয়েছিস। ম্যাথ, সবু, সোনু, ওকে ওর ভাইয়ের কাছে পাঠানোর ব্যবস্থা কর। ও খুব মিস করছে ওর ভাইকে। করছি বস। মুক্তা, মিতু ও বাকিরা সবুজ, সাজু, মেহেদি ও সোহানকে দেখে অবাক। মুক্তা বলে, সাজু, হে সব কি? ওরা আমাকে বস বলছে কেন?
সব বলবো বাবু, এর জন্য একটু অপেক্ষা করে দেখো। সাজু নাইমুলদের মধ্যে খুব লড়াই হয়। সাজুর লোকজন সবাইকে আত্মরা করে। ইমন মিতুকে টাচ করতে গেলে মেহেদি এসে মিতুর সামনে দাঁড়ালে ইমন মেহেদিকে আঘাত করে। মেহেদি মাটিতে পড়ে যায়। মিতু মেহেদির মাথা কোলে তুলে বলে, মেহেদি, আপনি ঠিক আছেন? মেহেদি, মেহেদি, মেহেদি। সবুজ, মেথকে জলদি হসপিটালে নিয়ে যা। ওকে বস। এসব কিছু দেখে তো সবাই শখের উপর শখ খাচ্ছে। সাজু নাইমুল ও তার সাঙ্গপাঙ্গদের পুলিশের হাতে তুলে দেয়। মুক্তা প্রশ্ন করতে গেলে আটকে দিয়ে মুক্তা ও বাকিদের কলেজে নিয়ে আসে। সবাই এক এক করে সব জানতে চায়। তখন সাজু বলে, তোমরা জানো আমি কে? কে তুমি? আমি হলাম ডেভিল কিং এসকে। কি? তুমি এসকে, যার নামে এই কলকাতা শহর কাঁপে? তুমি সেই ডেভিল? হ্যাঁ, আমি সে। এমন সময় সবুজ মেহেদিকে নিয়ে আসে, সাথে মিতু। তখন মুক্তা সাজুকে আবার বলে, সাজু, সবুজ আর মেহেদি সোহান ভাইয়ের? ওরা আমার ডান হাত। ওদের জন্য আমি ডেভিল কিং এসকে। আমরা সবাই এখানে ছদ্মবেশে ছিলাম, কেউ স্টুডেন্ট ও কেউ প্রফেসর। কিন্তু এই নাটক করতে এসে কে জানতো তোমাদের সঙ্গে দেখা হয়ে ভালোবাসা হবে? আর সবুজকে কি বলল? ওর বাসা নেই। শালা শায়েককে দেখে ওর ফিলিংস আটকে রাখতে পারলো না, নীলাকে প্রপোজ করে দিল। আর সোহান ও নুসরাতের দূরত্ব সহ্য করতে না পেরে সেও প্রপোজ করে দিল। আর আমি তোমাকে ওইভাবে কাছে পাবো ভাবিনি, শুধু বাদ পড়ে গেল মেহেদি ও মিতু। আমি ভেবেছিলাম ওদের মধ্যে কিছু হবে, কিন্তু কিছু নেই সাজু। মিতু প্রপোজ করে দিয়েছে মেহেদিকে। কথাটি শুনে সবাই অবাক হয়। সাজু বলে, কি বলছিস, তাই নাকি? কখন হলো ওদের মধ্যে? এই তো হসপিটালে। হসপিটালের বেডে শুয়ে প্রপোজ পেয়ে গেল? বাবা যায়। একটু আগে যখন মেহেদির গুলি লাগে তখন সবুজের সঙ্গে মিতু হসপিটাল যেতে চায়। সবুজও কিছু না বলে মিতুকে নিয়েছে। মেহেদিকে ওটিতে পাঠিয়ে দিয়ে সবুজ অপেক্ষা করছে। তখন মিতু বলে, স্যার, ওনার কিছু হবে না তো? না, ওকে ঠিক হতেই হবে। ও ঠিক না হলে আমাদের গ্যাং ভেঙে যাবে। গ্যাং? সবুজ মিতুকে সব বলে। সব শুনে মিতু অবাক। কিছুক্ষণ পর ডক্টর জানায় মেহেদি ঠিক আছে। তখন সবুজ যেতে গেলে মিতু বলে, স্যার, আমি আগে ওনার কাছে যেতে পারি? আচ্ছা ঠিক আছে, যাও। মিতু কেবিনে ঢুকে দেখে মেহেদি শুয়ে আছে। মিতু তার পাশে এসে বলে, আপনি ঠিক আছেন? মিতু, আপনি এখানে? প্রশ্নের উপর প্রশ্ন করছেন কেন? সরি, আমি ঠিক আছি। কেউ ওই ভ্যানের সামনে এসে যদি আপনার কিছু একটা হয়ে যেত? হলে হতো, নধুর জন্য তো। চুপ! কিসের বন্ধু? আমি কারোর বন্ধু নই। কি, আপনি আমার বন্ধু নন? তাহলে আমরা কি? আপনি এখন বুঝেন না আমরা কি? ইডিয়েট! আমি আপনাকে ভালোবাসি মিত। কি বলে? তুমি সত্যি? হ্যাঁ সত্যি। আমি মেয়ে পররোজ করলাম। আর আপনি? সরি মিটি, আমি আসলে ভয় পেতাম। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও এই ভয়ে কখনো তোমাকে প্রপোজ করিনি। আই এম সরি। হয়েছে, আর নাটক করতে হবে না। ব্যাস, ওরা একে অপরকে প্রপোজ করে কিস করতে গেছিল। বেচারারা আমার জন্য কিস করতে পেল না। চুপ কর শালা, ইচ্ছে করে এমন করছিস? ওদের এমন কীর্তি দেখে সবাই হেসে ফেলে। মুক্তা বলে, বোন, তুই কিনা শেষমেশ একটা বড় লোকের ছেলেকে ভালোবাসলি? আপনি তুইও শুরু করলি? এভাবে হাসি মজার মধ্যে দিয়ে বেঁচে থাকুক ওদের এই পবিত্র ভালোবাসা।